সোয়ালোয়িং এর টাইমে গলা ব্যথা হয়, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং হয়, অর্থাৎ অডাইনোফেজিয়া, ডিসফেজিয়া এই প্রবলেমগুলো হচ্ছে। এবং এইগুলার কিন্তু একটা কারণ টনসিলাইটিস আমরা জানি। অর্থাৎ আমাদের যে টনসিল থাকে, টনসিল বলতে আমরা দি প্যালাটাইন টনসিল যেগুলো থাকে আমাদের দুই সাইডে ওরাল ক্যাভিটির মধ্যে ওরোফ্যারিংসের রিজনটাতে, তাহলে সেটাকে আমরা দি প্যালাটাইন টনসিল বলতেছি। এবং দি প্যালাটাইন টনসিলকে কাভার করে আমরা জানি ল্যাটারালি কাভার করে হচ্ছে এখান দিয়ে একটা ফাঁসা থাকে যেটাকে বলি ফ্যারিঙ্গোবেজিলার ফাঁসা। এরা ক্যাপসুলটা ফরমেশন করে আমাদের যতগুলো মানে টনসিল আছে ওয়েল্ডার্স রিংয়ে, অ্যাডিনয়েড, তারপর হচ্ছে দি প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, টিউবাল টনসিল। সো আলটিমেটলি এই টনসিলগুলা এর মধ্যে শুধু একটা টনসিল একটু ক্যাপসুল থাকে, তাও ফুল ক্যাপসুল না, শুধু ল্যাটারাল সাইডে হেমি ক্যাপসুল থাকে। তাহলে এটা হচ্ছে দি প্যালাটাইন টনসিল। এবং এই প্যালাটাইন টনসিলটা আমরা যদি বড় হয়ে যায়, ইনলার্জড হয়ে যায় ইনফ্লামেশনের ফলে, তাহলে আমরা পার্সনটাকে যদি হা করতে বলি দুই সাইড দিয়ে দুইটা টনসিল কিন্তু দেখতে পারি। এবং আমরা জানি এটা এর অ্যান্টিরিয়র একটা পিলার থাকে, অর্থাৎ অ্যান্টিরিয়র একটা পিলার এবং পোস্টেরিয়র দিকে আরেকটা পিলার থাকে। তাহলে অ্যান্টিরিয়র পিলারটা তৈরি হয় একটা মাসেল দিয়ে প্যালাটোগ্লোসাস, আর পোস্টেরিয়র পিলারটা ফর্মেশন হয় একটা মাসেল দিয়ে প্যালাটো ফ্যারিঞ্জিয়াস। এবং এদের মাঝে মেইনলি টনসিলটা থাকে। অ্যান্টিরিয়র পিলার পোস্টেরিয়র পিলারের মাঝে থাকে টনসিলার ফোসা, এবং টনসিলার ফোসার মধ্যে কিন্তু আমাদের দি প্যালাটাইন টনসিল থাকে। এবং দুই সাইডে দুইটা থাকতেছে একটা পেয়ার্ড মানে টনসিলস এগুলা। আর এই টনসিলগুলা কিন্তু আমরা বলি ম্যাল্ট। ম্যাল্ট মানে কি? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। হ্যাঁ, তো মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু এই কারণে, কারণ অ্যাকচুয়ালি আমাদের যে লেয়ারগুলো থাকে, স্পেশালি আমরা যদি ফ্যারিংসের লেয়ারের কথা বলি, তাহলে ফ্যারিংসে একেবারে ভিতর দিকে কি থাকে? মিউকোসা থাকে। এবং সেই মিউকোসাতে একটা লাইনিং থাকে, রাইট? তো এই যে এপিথেলিয়ামটা থাকে, ধরো ফর এক্সাম্পল স্ট্রেটিফাইড স্কোমাস নন ক্যাটিনাইজড এপিথেলিয়াম। তো এই যে এপিথেলিয়ামটা থাকতেছে, এই এপিথেলিয়ামটা তো মিউকোসা। এবং মিউকোসার থেকে একটু বাইরে যদি আমরা যাই, মিউকোসার নিচে কিন্তু আমরা হচ্ছে কি দেখতে পারবো? মিউকোসা থেকে একটু বাহিরের দিকে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমরা এরকম টনসিলগুলো দেখতে পারবো। তার মানে মিউকোসার সাথে সাথে এরা থাকতেছে, এবং এজন্য আমরা এদেরকে বলি মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। টনসিলগুলো যেমন প্যালাটাইন টনসিল বলো, লিঙ্গুয়াল টনসিল বলো, অ্যাডিনয়েড বলো, এগুলো কিন্তু মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তো এই কথাটা একটু জানতে পারো। এখন টনসিলাইটিস, অর্থাৎ আইটিস মানে তো ইনফ্লামেশন। টনসিলে যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা টনসিলাইটিস বলতেছি। অ্যাকিউট টনসিলাইটিস আমরা তখন বলি যখন হচ্ছে 4 সপ্তাহের বেশি মানে কম সময় ধরে হচ্ছে ম্যানিফেস্টেশন প্রকাশ পাচ্ছে, তখন আমরা বলি অ্যাকিউট টনসিলাইটিস। কি ম্যানিফেস্টেশন? এই যে বললাম যে মানে ফিভার থাকতে পারে, যেহেতু আইটিস ফিভার থাকতে পারে, বাট তার সাথে মানে অডাইনোফেজিয়া মানে খাবার গিলতে গেলে ব্যথা বা সোয়ালিংয়ে ব্যথা, বা ডিসফেজিয়া, সেরকম বিভিন্ন ধরনের প্রবলেম থাকতেছে, অ্যাকিউট টনসিলাইটিস আমরা বলতেছি। আর অপরদিকে ক্রনিক টনসিলাইটিস মানে 12 উইক্সের বেশি সময় ধরে হচ্ছে ম্যানিফেস্টেশনটা প্রকাশ পাচ্ছে, সেটাকে ক্রনিক টনসিলাইটিস বলতেছি। হাউএভার, এখন এই টনসিলাইটিস হইলে কি কি হইতে পারে সেগুলা আমরা একটু বেসিক জানলাম। তো টনসিল এর অ্যানাটমি নিয়ে আমাদের কিছু নলেজ একটু থাকা উচিত। আসলে আমরা জানি যে ওয়েলডিয়ার স্ট্রিং যেটা আমাদের অরোফ্যারিংসে থাকে স্পেশালি, তো এই ওয়েলডিয়ার স্ট্রিং এর মানে ওয়েলডিয়ার স্ট্রিংটা অ্যাকচুয়ালি অরোফ্যারিংসে থাকে এমন না, আমাদের ফ্যারিংসে থাকে। এবং তার মধ্যে অরোফ্যারিংসে ওয়েলডিয়ার রিং এর মধ্যে যে প্যালাটাইন টনসিল এবং লিঙ্গুয়াল টনসিল, এগুলো মিললে অরোফ্যারিংসের রিজনটাতে আমরা পাই। বেস অফ দ্য টাইমে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল থাকে। আর অরোফ্যারিংস দেখো এই যে আমাদের এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার, ঠিক আছে? এটা হচ্ছে প্যালাটোগ্লোসাস মাসেল দিয়ে তৈরি, এবং পেছন দিকে একটা পোস্টেরিয়র পিলার আছে। আর এটা হচ্ছে টনসিল, রাইট? এই যে ইনলার্জড একটা টনসিল আমরা দেখতে পাচ্ছি। নর্মালি কিন্তু হা করলে এভাবে বড় টনসিল দেখার কথা না, কিন্তু হা করলে দেখো এরকম বড় টনসিল দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ইনলার্জড হয়েছে, টনসিলাইটিসের কারণে হয়তো এরকম হয়েছে। ওকে, এবং এটা হচ্ছে আমরা জানি এই যে তো প্যালাটোগ্লোসাস, এই যে প্যালাটোগ্লোসাস, আচ্ছা এই কালার দিয়ে দেখে, এই যে প্যালাটোগ্লোসাস অ্যান্টিরিয়র পিলার ফরমেশন করছে। আর এই যে হচ্ছে ইভুলা, সফট প্যালেট, রাইট? তো এই 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 পুরো জিনিসটাকে আমি বলি অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, রাইট? আমাদের ওরাল ক্যাভিটি একেবারে পেছনে পার্টটা হচ্ছে অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। অনেক সময় এমন হইতে পারে যে ধরো আমার এই যে একটা টনসিল বড় হয়ে এরকম হয়ে গেছে, আরেকটা টনসিল বড় হয়ে এরকম হয়ে গেছে, সো মাঝে তেমন কোনো জায়গাই নেই, ফলে ওরাল ক্যাভিটিতে অবস্ট্রাক্ট করে দিচ্ছে এরা। তো মানে অরোফ্যারিংসের রিজনটাকে এরা কি করতে অক্লুড করে দিচ্ছে, ফলে কিন্তু মানে স্লিপ অ্যাপনিয়া হইতে পারে। স্লিপ অ্যাপনিয়া স্পেশালি ঘুমানোর সময় এই ক্ষেত্রগুলোতে স্লিপ অ্যাপনিয়া হইতে পারে। এবং এই যে কন্ডিশনগুলো, একটা টনসিল একটা টনসিলের সাথে মিশে গেছে বড় হয়ে, সাইজটা এখানে বিরাট একটা সমস্যা। তো এটাকে আমরা বলি হচ্ছে কিসিং টনসিল। কি বললাম? কিসিং টনসিল। সো কিসিং টনসিল একটা কন্ডিশন, এবং এই ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগতে পারে। কিসিং টনসিল যদি হয় এক্ষেত্রে সার্জারির দরকার হতে পারে, এত বড় হয়ে গেলে। কারণ স্লিপ অ্যাপনিয়া করতে পারে। স্লিপ অ্যাপনিয়া যদি হয় তাহলে হাইপোক্সিয়া হবে, ব্রেনে অক্সিজেন ঠিকঠাক যাইতে পারবে না, হাইপোক্সিয়া হবে। হাইপোক্সিয়া হয়ে দেখা যাবে যে রেসপিরেটরি
রেসপিরেটরি কারণে হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। হ্যাঁ, রেসপিরেটরি আমরা বলি পালমোনারি হাইপারটেনশনে পরবর্তীতে রাইট হার্ট ফেলিওর হতে পারে, কল পালমোনারি হতে পারে। সেই এই ঘটনাও কিন্তু ঘটতে পারে। আচ্ছা, আর স্লিপ অ্যাপনিয়া তো বোঝো যে স্পেশালি বাচ্চাদের টনসিলাইটিস কাদের বেশি হয়, কমন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে। আমরা বলি যে 12 ইয়ার্স পর্যন্ত কিন্তু এই প্যালাটাইন টনসিল গ্রো করে, বাট তারপরে কিন্তু এটা অ্যাট্রফি হয় আস্তে আস্তে। বড়দের ক্ষেত্রে কিন্তু টনসিলাইটিস তেমন একটা হয় না বললেই চলে, মেনলি বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়। আর বাচ্চাদের যদি টনসিলাইটিস হয়, আমরা জানি টনসিলাইটিসের পরে আমরা দেখা হতে পারে টনসিলাইটিসের ট্রিটমেন্টও দিলাম, বাট টনসিলাইটিস থেকে পরবর্তীতে কিন্তু কি ডেভেলপ করতে পারে, অ্যাকিউট রিউমেটিক ফিভার। এটা তোমরা সবাই জানো। অ্যাকিউট রিউমেটিক ফিভার হলে কি হবে, এটা একটা জোনস ক্রাইটেরিয়া আছে। জোনস ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা জানি যে অটো ইমিউন ডিজিজ এরা, এবং অটো ইমিউন ডিজিজ এবং এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, এবং এক্ষেত্রে দেখা যায় যে এই মানে নর্মালি এটা কি দ্বারা হয়, আমাদের যে টনসিলাইটিস সেটা গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, যেটা অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এই ব্যাকটেরিয়াটা দ্বারা হয়। গ্রাম পজিটিভ ককটাই আমরা বলি স্ট্রেপ্টোকক্কাই। তাহলে এই ব্যাকটেরিয়া দ্বারা যখন হয়, এই ব্যাকটেরিয়াটা যখন আমার টনসিলাইটিস করতেছে, টনসিল ইনফ্লামেশন করতেছে, তখন এই ব্যাকটেরিয়াটাতে একটা অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এম অ্যান্টিজেন। ঠিক আছে, তো এই এম অ্যান্টিজেনটা সিমিলার ওয়েতে আমাদের হার্টে থাকে, আমাদের স্কিনে, সাবকিউটিনিয়াস টিস্যুতে, তারপরে আমাদের জয়েন্টসে, ঠিক আছে, তারপরে ব্রেনে, এই সকল জায়গায় থাকে। ফলে কি করতে পারে, হার্টে কার্ডাইটিস করতে পারে, প্যানকার্ডাইটিস। তারপরে স্কিনে হচ্ছে সাবকিউটিনিয়াস, মানে স্কিনে হচ্ছে এরিথেমা মার্জিনাটাম করতে পারে, এক ধরনের ইরিথেমা। তারপরে সাবকিউটিনিয়াস নোডিউলস করতে পারে, ব্রেনে সিনডেনহামস কোরিয়া করতে পারে, জয়েন্টসে কি করতে পারে, পলি আর্থ্রাইটিস করতে, মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস করতে পারে। আচ্ছা, একটা তো হচ্ছে আমরা বললাম যে অ্যাকুট রিউমেটিক ফিভার হইতে পারে, তা বাদে কিন্তু পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুনেফ্রাইটিস একটা টার্ম আছে বাচ্চাদের ক্ষেত্রে, এটাও হইতে পারে। সো এই মানে কমপ্লিকেশনগুলো কিন্তু হওয়ার চান্স থাকে। ওকে, এবং আমরা জানি আমাদের যে টনসিল সেটা ডেভেলপ করে হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। ফ্যারেঞ্জিয়াল পাউচ, ক্লেফট, এই বিষয়গুলো কি সেটা বলে আসছি। পাউচ বলতে মেইনলি অ্যান্ডোডার্ম কম্পোনেন্টটাকে বোঝায়, আর আর্চ বলতে ধরো এই যে হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এটা সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। তো এটা হচ্ছে বাহিরের পার্ট, এটা অ্যাক্টোডার্ম বা ক্লেফট ফরমেশনে হেল্প করে। এটা হচ্ছে মেসোডার্ম, এবং এটা হচ্ছে অ্যান্ডোডার্ম বা এটা পাউচ বলি আমরা এই পার্টটাকে। তাহলে সেকেন্ড যে আর্চ, সেকেন্ড আর্চের এই পাউচটা থেকে ডেভেলপ করা হচ্ছে টনসিল। 12 ইয়ার পর্যন্ত এরা গ্রো করে, বাট পরবর্তীতে আস্তে আস্তে বড়দের এটা অ্যাট্রফি হয়ে যায়। এবং আমরা বলি যে ক্রিপ্টা ম্যাগনা, যেটা ক্রিপ্টা ম্যাগনা, অর্থাৎ আমাদের টনসিলে মনে রাখবা 12 থেকে 15টার মতো ক্রিপ্ট থাকে। এটা কিন্তু শুধু ডিপ প্যালাটাইন টনসিলেই থাকে ক্রিপ্ট। এবং ক্রিপ্টটা কেমন থাকে, ধরো এই যে একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ক্রিপ্টা ম্যাগনা, সব থেকে বড় ক্রিপ্ট। তারপরে আরো ছোট ছোট কিছু ক্রিপ্ট থাকে। তো টনসিলে কিন্তু এরকম থাকে, 12 থেকে 15টার মতো আমরা বলি থাকে। এবং সব থেকে বড় যে ক্রিপ্টা ম্যাগনা, এই ক্রিপ্টা ম্যাগনাটা কিন্তু আমরা বলি যে র্যামনেন্ট অফ সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। ঠিক আছে, আর এই ক্রিপ্টা ম্যাগনা দিয়ে ধরো টনসিলাইটিস হয়েছে, টনসিলে ইনফেকশন হয়েছে, এবং পরবর্তীতে ক্রিপ্টা ম্যাগনার এখান থেকে পরবর্তীতে ইনফেকশনটা কিন্তু টনসিলের ল্যাটারালি, এই জায়গায় আমরা জানি টনসিলের ল্যাটারালি এই জায়গায় কি থাকে, পেরিটনসিলার স্পেস, এবং এই পেরিটনসিলার স্পেসে ইনফেকশনটা ছড়ে এখানে অ্যাবসেস করতে পারে, যেটাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস, যেটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। এবং আমরা আরও জানি যে অ্যাকচুয়ালি টনসিলার বেড নামে একটা কথা আছে। টনসিলার বেড বলতে বোঝায় যে টনসিলটা অ্যাকচুয়ালি যেই জিনিসটার উপরে লাই করতেছে, এবং আমরা বলি যে টনসিলের ল্যাটারালি থাকে, এই জায়গায় একটা বেডের মতো থাকে। বেডটা মেইনলি ফরমেশনে হেল্প করা হচ্ছে সুপেরিয়র কনস্ট্রিক্টর মাসেল। তো সুপেরিয়র কনস্ট্রিক্টর মাসেল, তারপরে এখানে ধরো স্টাইলের প্রসেস আছে, স্টাইলের প্রসেসে একটা মাসেল আছে টাঙের দিকে, স্টাইলোগ্লোসাস একটা মাসেল, ওইটা কন্ট্রিবিউট করতে পারে। এবং এখান দিয়ে টনসিলার বেডে কি কি স্ট্রাকচার পিয়ার্স করে, এরকম বেশ কিছু একটা কথা আছে। এখানে আর্টারি আছে আমরা দেখব, এবং টনসিলার আর্টারি, তারপরে হচ্ছে যেটা ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ, তারপর হচ্ছে গ্লোসোফেঞ্জাল নার্ভ এখান দিয়ে আসবে। তারপরে এখানে একটা ভেইন থাকে যেটাকে বলি পেরিটনসিলার ভেইন। ঠিক আছে, পেরিটনসিলার ভেইন। এবং যখন আসলে টনসিলেক্টমি করা হয় তখন এই পেরিটনসিলার ভেইনটা থেকেই হেমোরেজ হওয়ার চান্স বেশি থাকে। প্রাইমারি হেমোরেজ, যেটা হেমোরেজ টনসিলেক্টমিতে বেশ কয়েক ধরনের আছে, প্রাইমারি, সেকেন্ডারি, এবং একটা আছে রিয়াকশনারি, রাইট? সো এই টার্মগুলো আমরা লাস্টে পড়বো যখন টনসিলেক্টমি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা জানি ক্যাপসুল থাকে, মানে এই যে যদি টনসিল হয় ডিপ্যালাটাইন টনসিল, এটাকে ল্যাটারালি একটা হেমি ক্যাপসুল দিয়ে এটা কাভার থাকে, যেটাকে ফ্যারিঙ্গোবেজিলার ফাঁসার একটা লেয়ার আমরা বলি। কারণ আমরা জানি ফ্যারিংসে একেবারে ভিতরে মিউকোসা থাকে, মিউকোসার পরে এখানে একটা ফ্যারিঙ্গোবেজিলার ফাঁসা থাকে, তারপরে তো মাসেল লেয়ারগুলো থাকবে, তারপরে বাইরে বাক্যোফেঞ্জিয়াল ফাঁসা নামে একটা ফাঁসা থাকে। তাহলে এই জায়গায় মিউকোজার পরে একটা ফাঁসা, যেটাকে ফ্যারিঙ্গোবেজিলার ফাঁসা, এবং এটাই কাভার করে রাখে। এবং এরা ল্যাটারালি থাকে, হেমি ক্যাপসুল। এবং আমরা বলি এরা স্ট্রেটিফাইড স্কোয়ামাস নন ক্যাটিনাইজড এপিথেলিয়াম। অরোফ্যারিংসের এই রিজনটা, বা আমরা বলি যে ফ্যারিংস, ন্যাজোফ্যারিংস বাদে বাকি সব জায়গায় কিন্তু স্ট্রেটিফাইড স্কোয়ামাস নন ক্যাটিনাইজড এপিথেলিয়াম থাকে। ন্যাজোফ্যারিংসের রেসপিরেটরি এপিথেলিয়াম থাকবে, সিরোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম যেটা। আচ্ছা, ফাংশন কি, এরা চিলড্রেনদের ইমিউনিটিতে কিন্তু হেল্প করে। সো চিলড্রেনদের ইমিউনিটিতে এদের ভালো একটা রোল আছে, কারণ আসলে ছোট বাচ্চা যারা ওদের ইমিউনিটিতে হেল্প করে। এবং আমরা বলি পোলিও,
ধরো কারো মানে পোলিওর একটা এন্ডেমিক চলতেছে, নর্মালি তো আমাদের এখন পোলিও পাওয়া যায় না, কারণ পোলিও মানে ভ্যাকসিনেশনের কারণে পোলিও এখন কিন্তু কমে গেছে। এবং পোলিও যদি কোথাও থাকে, ধরো একটা জায়গায় এন্ডেমিক বা এপিডেমিক আকারে পোলিও হয়েছে, তাহলে ওই পোলিওর ক্ষেত্রে কিন্তু ইমিউনিটিতে এই টনসিল ভালো কাজ করবে, রাইট? টনসিল ভালো কাজ করবে। এবং পোলিও মাইলাইটিস যদি হয় তাহলে কি হবে, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস হইতে পারে লিমসের, মানে একেবারে বিশাল ডেঞ্জারাস একটা কন্ডিশন। যদিও বেশি একটা মানে যাদের অ্যাটাক করবে সবার ক্ষেত্রে প্যারালাইসিস করবে এমন না, 1-2% ক্ষেত্রে করতে পারে, বাট যদি করে তাহলে সেটা খুবই মানে ডেডলি। তাহলে এই যে প্যারালাইসিস করলো, এটা করতে পারে। এবং এই পোলিও অ্যাটাক যদি কারো হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই পোলিও এন্ডেমিক বা এপিডেমিক এরিয়াতে আমার কিন্তু টনসিলেক্টমি করা যাবে না, কারণ টনসিলটা তখন থাকা দরকার ইমিউনিটির জন্য। আচ্ছা, এবং এটা ওয়েলডিয়ারিং এর একমাত্র টনসিল যেটাতে ক্যাপসুল আছে। ওকে, আর ব্লাড সাপ্লাই কি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দ্বারা মেইনলি সাপ্লাইড হয়, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলো দ্বারা। এবং এখানে কি কি আর্টারি আছে, এক তো হচ্ছে তোমার এই যে আমরা বলি যে ম্যাক্সিলারি আর্টারি, তারপরে ম্যাক্সিলারি আর্টারির মধ্যে ডিসেন্ডিং প্যালাটাইন আর্টারি, তারপরে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, এটা তারপরে টনসিলার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি যে টনসিলার ব্রাঞ্চেসগুলো সেগুলো, তারপরে টনসিলার আর্টারি যেটা মানে মেইনলি মনে রাখবো টনসিলকে সাপ্লাই দেয় মেইনলি ফেশিয়াল আর্টারি। তো ফেশিয়াল আর্টারি যে ব্রাঞ্চ, যেমন টনসিলার আর্টারি স্পেশালি, সো টনসিলার আর্টারিটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য। টনসিলার আর্টারি এটাই হচ্ছে মেইনলি সাপ্লাই দেয়। তাহলে ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চ কি, টনসিলার ব্রাঞ্চটা মেইন আর্টারি। তারপরে ডলসাল লিঙ্গুয়াল আর্টারি মানে লিঙ্গুয়াল আর্টারি, এরকম বেশ কিছু ব্রাঞ্চ আছে যেগুলো নিয়ে আমরা আরও ভালো করে জানবো। তার মানে কি এটা বেশ কিছু ভেসেল কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে আমার টনসিলের যে লোয়ার পোল, এই জায়গায় কিন্তু বেশি ভাস্কুলার থাকে, বেশি ভাস্কুলারিটি থাকে লোয়ার পোলে, ঠিক আছে? তার মানে লোয়ার পোলটার থেকে বেশি ভাস্কুলারিটি থাকবে। তবে আমরা যখন টনসিলেক্টমি করি আমরা উপর দিক থেকে শুরু করি, আপার পোল থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামি, হ্যাঁ, টনসিলেক্টমির সময়। ওকে, এখন আসো বেড অফ টনসিল। তো টনসিলের ল্যাটারালি যে সকল স্ট্রাকচারসগুলো থাকে, সো এখানে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে টনসিল, দি প্যালাটাইন টনসিল। এবং এটার ল্যাটারালি এই যে যে জিনিসটা দেখতেছো, এটাকে আমি কি বলি, সুপের কনস্ট্রিক্টর মাসেল। এই যে এখান থেকে সুপের কনস্ট্রিক্টর মাসেল, এবং এই সুপের কনস্ট্রিক্টর মাসেল আর এই যে আমাদের যে প্যালাটাইন টনসিল, এদের মাঝে যে জায়গাটা, এই যে হলুদ কালার দিয়ে দেখালাম, এই মাঝের জায়গাটা হচ্ছে পেরিটনসিলার স্পেস। এবং এই জায়গায় পেরিটনসিলার অ্যাবসেস হইতে পারে, যেটাকে পেরিটনসিলার অ্যাবসেস হলে সেটাকে আমরা কুইন্সিও বলি, কুইন্সি, রাইট? কুইন্সি। ওকে, ফাইন। তাহলে এখন আসো যে এই যে যে ডি প্যালাটাইন টনসিল, এই প্যালাটাইন টনসিলটাকে টনসিলার বেড তাহলে কি কি ফরমেশন করে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, একটা টার্ম আছে যে টনসিলো লিঙ্গুয়াল সালকাস, এটা মানে হচ্ছে এই জায়গাটা, এই যে টনসিল আর এই যে হচ্ছে টাং, এটা টাং বা আমাদের জিহ্বা। তো এই জিহ্বা আর টাং এর মাঝের মানে সরি, টাং এবং হচ্ছে টনসিলের মাঝের যে জায়গাটা, স্পেসটা, এই স্পেসটাকে আমি বলি হচ্ছে কফিন বা গ্রেভিয়ার্ড বা কবরস্থান অফ ইএনটি সার্জনস, ঠিক আছে? কারণ এখানে যদি কোনো লেশন হয় তাহলে সেগুলো আমাদের জন্য দেখা ডিফিকাল্ট হয়ে যায়, দেখাটা একটু ডিফিকাল্ট হয়, যেন এটা আমরা কি বলি, কফিন বা গ্রেভিয়ার্ড অফ ইএনটি সার্জন। সেই কথাটা একটু মনে রাখবা, আমরা বলি টনসিলো লিঙ্গুয়াল, অর্থাৎ টনসিল, দি প্যালাটাইন টনসিল এবং টাঙের মাঝের যে স্পেসটা। ওকে, তাহলে পেরিটনসিল স্পেস এর কথা আমরা বললাম। এবং এখানে একটা স্ট্রাকচার দেখতে পারতেছি, এটাকে বলি আমরা, এই স্ট্রাকচারটাকে বলি আমরা পেরিটনসিলার ভেইন, বা এটাকে এক্সটার্নাল প্যালাটাইন ভেইনও বলা হয়, প্যারাটনসিলার ভেইনও বলা হয়। এবং এখানে ফেশিয়াল আর্টারিটা দেখতেছো, ফেশিয়াল আর্টারি কিছু ব্রাঞ্চ দিচ্ছে, টনসিলার ব্রাঞ্চ দিবে। টনসিলার বেডকে পিয়াস করতেছে কি কি, একটা হচ্ছে আমাদের একটা নার্ভ, গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ, একটা আর্টারি, টনসিলার আর্টারি, এখানে ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চ, তারপরে পেরিটনসিলার ভেইনটা এখানে থাকতেছে। তাহলে এই জিনিসগুলো, ঠিক আছে? আর আমাদের গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ এখানে ইন্টার করে এরা টাঙের পোস্ট বেসটাকে বা পোস্টিওর 1/3 ওই রিজনটাকে সাপ্লাই দেয়, এবং পাশাপাশি টনসিলকেও সাপ্লাই দেয়। এবং এই গ্লোসোফেঞ্জিয়াল নার্ভে যদি কোনো লেশন হয়, ধরো তাহলে কি হইতে পারে, গ্লোসোফেঞ্জিয়াল নার্ভে যদি প্রবলেম হয় তাহলে, বা কোনো ইনজুরি হয় টনসিলেক্টমি করার সময়, তাহলে গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ যেহেতু আমাদের মিডল ইয়ারে কিন্তু জ্যাকবসন্স ব্রাঞ্চ নামে একটা ব্রাঞ্চ দেয়, সো এই জন্য মিডল ইয়ারে যেহেতু মানে জ্যাকবসন এই জায়গায় একটা প্লেক্সাসও ফরমেশন করতে হেল্প করে এরা, তাহলে এই জন্য কিন্তু রিফার্ড যে হইতে পারে, কানে ব্যথা হইতে পারে। ওকে, তার মানে আমাদের এই সকল জায়গায় কি কি স্ট্রাকচার থেকে একটা ট্রান্সভার্স সেকশন যখন আমরা দেখতেছি, আমরা এই যে ধরো টনসিল এবং এই হলুদ কালার দিয়ে পেরিটনসিলার যে রিজন মানে পেরিটনসিলার যে স্পেস ওটাকে বোঝানো হয়েছে। এবং এখানে ধরো সুপার কনস্ট্রিক্টর মাসেল আছে, এবং তা বাদে এখানে দেখানো হয়েছে এই যে ম্যান্ডিবলের আশেপাশে এটা মিডিয়াল টেরিগয়েড, এটা ল্যাটারাল টেরিগয়েড, এই মাসেলগুলো এখানে আছে। তা বাদে এখানে কিন্তু তবে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কিন্তু আমার এই টনসিলার বেডের মানে মধ্যে পড়বে না, হ্যাঁ। ওকে,
আর তার বাদে এখানে কিন্তু স্টেরয়েড প্রসেস এখান দিয়ে থাকে। তো স্টেরয়েড প্রসেসটা থেকে একটা মাসেল আছে যেটাকে বলি আমরা স্টাইলোগ্লোসাস, এটাও কিন্তু আমাদের টনসিলের বেডের মধ্যে পড়ে। সো এই কথাটা গেল। এবং বাক্যোফেঞ্জাল ফাসা যেটা, এটা হচ্ছে বাক্যোফেঞ্জাল ফাসা, এই যে এটা যেটা হচ্ছে আমাদের সুপার কনস্ট্রিক্টর মাসেলের বাহির দিয়ে আছে, সেটাও কিন্তু এটার মধ্যে আছে। আর প্যালাটো ফ্যারিঞ্জিয়াস, প্যালাটোগ্লোসাস, এই মাসেলগুলো তো আছে। আর পেরিটনসিলার স্পেসে কিন্তু লুসেরিউলার টিস্যুও থাকে, ফ্যাট থাকে। ওকে, সো এরকম বেশ কিছু কথা বললাম। আর লিম্ফেটিক ড্রেনেজ কি আমরা জানি যে জুগুলো ডাইগেস্টিক যে লিম্ফ নোড, এটা যদি ইনলার্জ হয় তার মানে টনসিলাইটিস হইতে পারে বা টনসিলের কোনো সমস্যা হতে পারে। তার মানে লেভেল 2 যে লিম্ফ নোড বা আপার সার্ভাইকালের মধ্যে জুগুলো ডাইগেস্টিক যেটা, এটা মেনলি এখানে ইম্পর্টেন্ট। এবং প্যারাটনসিলের ভেইন যেটা হেমোরেজ হয় টনসিলেক্টমির পরে মোস্ট কমনলি প্যারাটনসিলের ভেইনটাতে, যেটা আমাদের পেরিটনসিলার স্পেসের ওখানে থাকে। গ্লোসোফেঞ্জাল নিউরাল দিয়ে যদি হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কিন্তু সার্জিক্যালি 9th রাফটা ডিসেকশন করতে হয়। এখানে একটা কথা বলি যে আমাদের মানে ধরো আমার গ্লোসোফ্যাঞ্জাল নিউরাল যে হয়েছে, কারণ ফলে গ্লোসোফ্যাঞ্জাল নার্ভ যে সকল জায়গায় সাপ্লাই দিব ওই সকল জায়গাতে প্রচুর ব্যথা হবে, পেইন হবে যদি গ্লোসোফ্যাঞ্জাল নিউরাল যে হয়, তখন আমার 9th নার্ভটা কাটতে হবে। এখন 9th নার্ভকে কাটতে হলে আমার কি করতে হয়, টনসিলেক্টমি করতে হয়। মানে এখানে টনসিলে কোনো সমস্যা নেই, সমস্যা 9th নার্ভে, বাট আমার টনসিলটা কাটতে হবে কেন? কারণ আমি যদি টনসিলটাকে এক্সেস করতে চাই, তাহলে টনসিলটাকে এক্সেস করতে চাইলে আমার যে রুট দিয়ে ঢুকতে হবে, ওরাল ক্যাভিটির ওইখান দিয়ে আমি ঢুকবো, এবং ঢুকে কিন্তু আমার টনসিলটা কেটে পরবর্তীতে টনসিলটা কেটে পরবর্তীতে কিন্তু আমার মানে স্টেরয়েড প্রসেসের ওখানে পরবর্তীতে মানে আমার 9th নার্ভেরটা লোকেট করে আমার ওইখানে কাটতে হচ্ছে। তার মানে কি, মানে দাঁড়াইলো যে আমার টনসিলেক্টমি করে পরবর্তীতে আমার ডিসেকশন অফ 9th নার্ভ করতে হচ্ছে। সো এটাকে আমরা বলি যে টনসিলে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও টনসিলেক্টমি করা লাগতে পারে, এরকম কোনো কন্ডিশন আছে কিনা। একটা তো হচ্ছে গ্লোসোফ্যাঞ্জাল নিউরাল দিয়ে, তারপরে ধরো কারণ স্টাইলের প্রসেস অনেক বেশি বড় হয়ে গেছে, সো স্টাইলের প্রসেসকে আমার তখন ওই জায়গাটাকে অপারেশন যখন আমি করব সেই টাইমটাতেও কিন্তু আমার এরকম স্টাইলের প্রসেসের জন্য আমার কিন্তু আগে টনসিলেক্টমি করে করে নেওয়া লাগতে পারে, বাট টনসিলে কোনো সমস্যা নেই। আর আমরা বলছি গ্রেভিয়ার্ড বা কফিন অফ ইএনটি সার্জন, এখানে হিডেন টিউমার থাকতে পারে, সেটা মিসড আউট হইতে পারে। অ্যাকিউট টনসিলাইটিস বিটা গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা মেইনলি হয়, এবং ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে গলা ব্যথা, তারপর হচ্ছে গিলার সময় ঢোক গেলার সময় ব্যথা, কানে ব্যথা হইতে পারে রেফার্ডোটালজিয়া, তারপরে আপার ডিপ সার্ভাইকাল নোড ইনলার্জমেন্ট, স্পেশালি আমাদের জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড ইনলার্জমেন্ট হইতে পারে। আর টনসিলের অ্যাপিয়ারেন্সের কথা যদি বলি, দেখো অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু টাইপ থাকতে পারে। অ্যাকিউট ক্যাটারাল টনসিলাইটিস, ধরো একটা টাইপ হইতে পারে যে টনসিলটা বড় হয় নাই, ইনলার্জ হয় নাই, জাস্ট টনসিলটা একটু হাইপারেমিক হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে, ঠিক আছে, তো এটাকে বলতেছি আমি অ্যাকিউট ক্যাটারাল টনসিলাইটিস। তারপরে ফলিকুলার টনসিলাইটিস থাকতে পারে, এখানে টনসিলের উপরে আমি সাদা সাদা এরকম স্পট দেখতেছি, এটা হচ্ছে এক্সুডেটস জমছে। মানে ধরো এই যে টনসিলটা, এখন টনসিলটা এই যে যে ক্রিপসগুলো থাকে, এই ক্রিপসগুলোর মধ্যে ইনফেকশন বা অর্গানিজম এসে ইনফেকশন করছে, এবং এখানে একটু পাসও আছে, এবং ওইগুলো আমি সাদা হোয়াইট ডট ডট আকারে টনসিলের উপরে দেখতেছি। সো এটাকে বলি আমি হচ্ছে ফলিকুলার টনসিলাইটিস, ফলিকল জায়গায় জায়গায়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে ধরো এই যে টনসিল, তো এই যে টনসিল এবং টনসিলের ইনফেকশনটা এখনো মানে ক্রিপ্টের মধ্যে যায়নি, বাহির দিয়ে আছে, সেই জন্য লাল লাল জাস্ট। আর আরেকটা টাইপ আছে মেমব্রেন আছে, এখানে একটা মেমব্রেন তৈরি করে এরা, দেখো এখানে একটা মেমব্রেন তৈরি করছে। সো এরকম একটা মেমব্রেন এরা তৈরি করতে পারে, এটাকে আমি বলি মেমব্রেনাস টনসিলাইটিস। তো এটা একটা ডিফারেন্সিয়াল এটার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিতে পারে, তার মধ্যে একটা যেমন ইম্পর্টেন্ট ডিপথেরিয়া। সো ডিপথেরিয়াতেও কিন্তু এরকম মেমব্রেনাস টনসিল মানে মেমব্রেনাস টনসিলাইটিসের মতো মনে হতে পারে, ওইখানে টনসিলের উপরে এরকম একটা মেমব্রেন তৈরি হতে পারে টনসিল। তবে ওইখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে দেখা যায় সফট প্যালেট বা প্যালেটও ইনভলভ করে। সো মেমব্রেনটা প্যালেটে থাকে, টনসিলে থাকে, ল্যারিংসে থাকতে পারে, নাকে থাকতে পারে, সো অনেক জায়গায় থাকতে পারে। এবং ওই মেমব্রেনটা যদি আমি উঠাইতে যাই তাহলে কি হবে, ব্লিডিং হবে, বাট এখানে কিন্তু মেমব্রেন উঠাইতে গেলে ব্লিডিং হয় না, মানে টনসিলাইটিসের ক্ষেত্রে। ওকে, এখন আসো যে আরেকটা আছে প্যারেনকাইমাটাস টনসিলাইটিস। এক্ষেত্রে দেখা যায় দুইটা টনসিল একেবারে মিশে গেছে, ইনলার্জড হয়ে মানে কিসিং টনসিল যেটাকে আমরা বলতেছি, একেবারে মিশে গেছে। ওরাল ক্যাভিটা মানে স্লিপ অ্যাপনিয়া হয় এক্ষেত্রে। তো স্লিপ অ্যাপনিয়া যদি হয় তাহলে ওরোফেন্সকে ব্লক করে স্লিপ অ্যাপনিয়া করতে পারে, এবং সেটা রাইট হার্ট ফেলারও কিন্তু করতে পারে। আর অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি দেখা যায় অনেক সময় স্কারলেট ফিভার সাথে থাকতে পারে গ্রুপে হেমোলাইটিক স্ট্রেপ্টোককাসের ইনফেকশনের কারণে। এবং এক্ষেত্রে স্যান্ড পেপার র্যাশ পাওয়া যায়। স্যান্ড পেপার র্যাশ মানে ধরো এই যে স্যান্ড পেপার র্যাশ, এরকম এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে স্কারলেট ফিভার, স্ট্রবেরি টাং আমরা এটাকে বলতেছি, এরকম জায়গায় জায়গায় র্যাশ, জায়গায় জায়গায় র্যাশ, স্কারলেট ফিভারটা থাকতে পারে। সো পার্সনটার কি থাকতেছে, একই সাথে টনসিলাইটিস আছে এবং এর পাশাপাশি তার এরকম একটা স্যান্ড পেপার র্যাশ আছে, এবং এটাকে আমরা স্কারলেট ফিভার বলতেছি। ফ্লেক্সর সারফেসগুলোতে বা পাম্পস, সোলস এই সকল জায়গাতে সাধারণত হয় না, মেইনলি ফ্লেক্সর সারফেসগুলোতে হয়, বা হচ্ছে আমাদের স্ট্রবেরি টাং হইতে পারে। আর টনসিলাইটিসের কমপ্লিকেশন কি হইতে পারে, এক তো হচ্ছে ধরো এই টনসিলাইটিসের কারণে এই ইনফেকশনটা নেজোফ্যারিংসে গিয়ে ওরোফ্যারিংস থেকে নেজোফ্যারিংসে গিয়ে পরবর্তীতে আমরা জানি যে আমাদের যে ইউস্টেশন টিউব ওইটাকে ডিসফাংশন করে ব্লকেজ করে অ্যাকুটাইটিস মিডিয়া করতে পারে, তারপরে পেরিটনসিলার অ্যাবসেস করতে পারে।
এবং প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস করতে পারে। তারপরে এখানে যে স্পেসগুলো আছে রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস করতে পারে, তারপরে সাবম্যান্ডিবুলার অ্যাবসেস করতে পারে, বিভিন্ন জায়গায় অ্যাবসেস। আর সিস্টেমিকের মধ্যে রিউমেটিক ফিভার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, কর্পালমোনালে যদি স্লিপ অ্যাপনিয়া করে ওইভাবে, প্যানকেমাল টনসিলাইটিস স্পেশালি যেটা কিসিং টনসিল, ওইটার ক্ষেত্রে এরকম হতে পারে। তারপরে এরা হার্টে এফেক্ট করতে পারে। আর আরেকটা টার্ম আছে লেমিয়ার্স সিনড্রোম, এটা একটু জানতে হবে, এটা রেয়ার বাট ফ্যাটাল না। এটাতে কি হয় যে অ্যাকচুয়ালি যেহেতু টনসিলের ইনফেকশনটা ইন্টারনাল, মানে এরা কোথায় যাচ্ছে দেখো, ইন্টারনাল জুগুলার ভেইন এই জায়গায় চলে যাচ্ছে। তো ইন্টারনাল জুগুলার ভেইনটাতে সেপটিক থ্রোম্বোফ্লেবাইটিস করতেছে। তো ভেইনে যখন ইনফ্লামেশন হয় সেটাকে আমরা থ্রোম্বোফ্লেবাইটিস বলি, এবং সেখানে যখন ইনফেকশনটা করতেছে সেটাকে আমরা সেপটিক থ্রোম্বোফ্লেবাইটিস বলতেছি ইন্টারনাল জুগুলার ভেইন। এক্ষেত্রে প্রচুর নেক পেইন হবে, নেকে প্রচুর পেইন হবে, হাই গ্রেড ফিভার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। সো এই সিনড্রোমটাকে আমি কি বলি, এই সিনড্রোমটাকে বলি লেমিয়ার সিনড্রোম। ফার্স্টে তাহলে টনসিলাইটিসের ম্যানেজমেন্ট কিভাবে দিব, অ্যান্টিবায়োটিক্স দিব গ্রুপে, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাসের বিরুদ্ধে। মেইনলি আমরা এখানে কি ইউজ করি, পেনিসিলিন। পেনিসিলিন গ্রুপে অ্যান্টিবায়োটিকগুলো মেইনলি ইউজ করা হয়, এবং অ্যানালজেসিক্স যদি লাগে সেগুলো দেওয়া যেতে পারে। আর আমরা মেমব্রেন ওভার টনসিল নিয়ে একটু কথা বলি, কি কি ডিডি মাথায় আসতে পারে। অ্যাগ্রানুলোসাইটোসিস একটা ডিডি হতে পারে। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে হচ্ছে যে আমাদের ডাব্লিউবিসি গুলো কমে গেছে, ফলে ডাব্লিউবিসি গুলো যদি ইনফেকশন এগেন্স্টে প্রোটেকশন দেয়, এগুলো কাজ করতে পারতেছে না, স্পেশালি নিউট্রোফিলস কাজ করতে পারতেছে না, ফলে বেশি বেশি ইনফেকশন হবে, এবং সেক্ষেত্রে এরকম মানে একটা টনসিলের উপরে মেমব্রেন পাওয়া যেতে পারে। লিউকেমিয়া একটা কন্ডিশন, এখানেও হইতে পারে, হোয়াইট মেমব্রেন পাওয়া যেতে পারে। এখানে আলাদা করে আমাদের একটু জানতে হবে, ভিনসেন্ট স্যানজাইনা নামে একটা টার্ম আছে, বাট ট্রেন্স মাউথ আমরা বলি। সো ভিনসেন্ট স্যানজাইনা মানে কি, যে দেখো ওরাল হাইজিনটা খুবই মানে ডিসরাপ্টেড হয়ে গেছে, পার্সনটার দাঁতের, এটা মেনলি জিনজিভাইটিস, এক ধরনের জিনজিভাইটিস, এটাকে আমরা অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিনজিভাইটিসও বলি। সো আমাদের যে গাম আছে দাঁতের, এই যে মাড়ি, এই মাড়ির এখানে ইনফ্লামেশন হয়েছে, জিনজিভাইটিস হয়েছে, এবং এটাতে কি কি হয়, এটা কি দ্বারা হয়, বরিয়েলা। বরিয়েলা কি, বরিয়েলা অ্যাকচুয়ালি এক ধরনের স্পাইরোচেট। আমাদের সিফিলিস মানে ট্রিপোনেমা প্যালিডিয়াম যেটা সিফিলিস করে উঠে যেমন একটা স্পাইরোচেট, ঠিক একইভাবে বরিয়েলাও কিন্তু একটা স্পাইরোচেট। সো বরিয়েলা ভিনসেন্টি, এটা দ্বারা ভিনসেন্ট স্যানজাইনা হয়, এই জন্য এই নামটা মিল আছে। আচ্ছা, তারপরে এবং এটার যে টনসিলের উপর একটা মেমব্রেন তৈরি করে, এটা গ্রে কালারের হয়। তারপরে ট্রিটমেন্ট আমরা ওরাল হাইজিনটা ঠিকঠাক মেনটেন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, পেনিসিলিন দিলাম। পাশাপাশি এখানে আলাদা করে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, যে ভিনসেন্ট স্যানজাইনার ক্ষেত্রে আমরা অ্যানারোবিক সাপোর্টের জন্য এখানে কিন্তু মেট্রোনিডাজল দিই। সো এখানে কিন্তু আমার অ্যানারোবিক সাপোর্টের জন্য মেট্রোনিডাজল দেওয়া লাগবে। আর ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস বা এপস্টেইন বার ভাইরাস দ্বারা যখন ইনফেকশন হয়, যেটাকে আমরা গ্ল্যান্ডুলার ফিভারও বলে থাকি, তো এই ইনফেকশনের কারণেও কিন্তু আমাদের কি হতে পারে, টনসিলের উপর একটা মেমব্রেন পড়তে পারে, এবং এপস্টেইন-বার ভাইরাস দিয়ে এটা হয়। এবং এখানে ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকতে পারে, গলা ব্যথা হইতে পারে, শর্ট থ্রোট হইতে পারে, লিম্ফেডোনেপ্যাথি হইতে পারে। এক্সামিনেশনে আমি কি পাইতে পারি, মাল্টিপল নেক নোটস, এখানে ইনলার্স পাইতে পারি, এবং এখানে মেমব্রেন ওভার টনসিল পাইতে পারি, এবং আর সফট প্যালেটে এভাবে পিটিচিয়াল হেমোরেজ পাইতে পারি, মানে ধরো ফোটা ফোটা হেমোরেজ সফট প্যালেটে, হ্যাঁ। আর আপার আইলিডটাও এখানে সোলেন থাকতে পারে, এটাকে আমরা হোগ্ল্যান্ড সাইনও বলে থাকি, যে আপার আইলিড ইডিমা এপস্টেইন-বার ভাইরাসের ক্ষেত্রে আমরা পাইতে পারি। আর অরোফ্যারিংস, যদি অরোফ্যারিংস এই সকল ফাইন্ডিংস আমরা পাবো। আর যদি আমরা প্যারাঅ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, স্পিলোমেগালি, হেপাটোমেগালি, এগুলো আমরা পাইতে পারি। আমরা ইনভেস্টিগেশনে কি করি, আমরা এখানে এক তো করতে পারি যে পেরিফেরাল স্মেয়ার করবো, এবং আমরা এখানে মোনোস্পোর টেস্ট, এই কথাটা মাথায় রাখতে হবে। বা আমরা বলি হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট, পল বানেল টেস্ট, এরকম বেশ কিছু টেস্ট আছে। ট্রিটমেন্ট সিমটোমেটিক, যেহেতু ভাইরাল ইনফেকশন, এবং আমরা অ্যাম্পিসিলিন এক্ষেত্রে কিন্তু দিব না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিতেছি না, কারণ দিলে সেটা কিন্তু আরও র্যাশটা মানে র্যাশ করতে পারে, ঝামেলা আরও বাড়াইতে পারে। তারপরে ট্রমার কারণে এরকম হইতে পারে, মুখের মধ্যে ধরো ব্রাশ করতে গিয়ে অথবা কোনো একটা ট্রমার কারণে ওই জায়গায় একটা মেমব্রেন তৈরি হইতে পারে, অ্যাপথাস আলসারের কারণে হইতে পারে। আর ইম্পর্টেন্টলি জানতে হবে যে ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেটাকে আমরা মনিলিয়াসিস বলি, অ্যাকচুয়ালি মনিলিয়াসিস বা আমরা ওরাল ক্যান্ডিডিয়াসিস মেনলি এটাকে বলতেছি, বা ওরাল থ্রাশ, হ্যাঁ। মনিলিয়াসিস মেনলি ভ্যাজাইনাল যে ক্যান্ডিডিয়াসিস, ওইটাকে আমরা মনিলিয়াসিস বলি আলাদা করে, যেটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস বা থ্রাশ বলতে পারি। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্ডিডা অ্যালবিকামস এটা দ্বারা মেইনলি হয়, এটা একটা ফাঙ্গাস। এবং স্পেশালি আমার পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্টের কি ইমিউনো কম্প্রোমাইজ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই সকল ক্ষেত্রে। বা সে খুব ইম্পর্টেন্ট, কেউ ধরো অ্যাজমার পেশেন্ট, সে কি স্টেরয়েড স্প্রে নেয়, এবং স্টেরয়েড স্প্রে নেয় কিন্তু সে গার্গেল করে না, ঠিক আছে, গার্গেল করে না, কুলি করে না। সো কুলি যখন করে না, তখন কুলি না করার কারণে কিন্তু তার এরকম ওরাল থ্রাশ থেকে পরবর্তীতে এরকম একটা কন্ডিশন হতে পারে, টনসিলের উপরে মেমব্রেন পড়তে পারে। এবং এই জন্য আমরা ট্রিটমেন্টে ম্যানেজমেন্টে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু দিই না, বাট ওরাল ফ্লুকোনাজল মানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিই, টপিক্যাল ক্লট্রিমাজল, এরকম অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিতে পারি। প্রিভেনশনে আমাদের গার্গলিং করতে হবে, যে স্টেরয়েড স্প্রে যারা নিচ্ছে, স্পেশালি অ্যাজমার পেশেন্ট বা ইনফেকশনের কারণে এরকম হতে পারে যে একটা মেমব্রেন টনসিলের উপরে পড়ছে, নিওপ্লাসে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপথেরিয়া। সো ডিপথেরিয়া, এখন ডিপথেরিয়া তো অনেক কম, করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, যেটা একটা গ্রাম পজিটিভ ক্লাফ শেপড একটা ব্যাকটেরিয়া, এবং এরা কিন্তু আমরা অ্যালবার্ট স্টেইন আমরা করে এদের দেখতে পারি, রাইট, এরকম একটা বিষয় আছে। এবং এদের
আর যারা আনইমিউনাইজড ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে স্পেশালি হবে, ছোটো বাচ্চা আনইমিউনাইজড, ইমিউনাইজেশন হয় নাই এবং এক্সোটক্সিন রিলিজ করে এই ব্যাকটেরিয়াগুলো, এবং যেগুলো মিউকোজাল ডিস্ট্রাকশন করে এবং আলটিমেটলি একটা সিউডো মেমব্রেন ফর্মেশন করে, এয়ারওয়েটা অবস্ট্রাকশন করতে পারে, এবং তারপরে এরা কিন্তু ব্লাড ভেসেলকেও অ্যাটাক করে, হার্টে মায়োকার্ডাইটিস, হার্ট ফেলিয়ার, অ্যারিথমিয়া করতে পারে, তারপরে নার্ভকে এফেক্ট করতে পারে, সব প্যালেটকে পালসি করতে পারে, ভ্যালোফ্যারেঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি করতে পারে। ফলে ভ্যালোফ্যারেঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি যদি হয় তাহলে কি হবে, নেজাল রিগার্জিটেশন হবে, অর্থাৎ খাবার খাইলো, পানি খাইলো, সেটা নাক দিয়ে বের হয়ে আসতে, সেরকম প্রবলেম করতে পারে এরা। আর ওয়েবড নেক নামে একটা কন্ডিশন এখানে পাওয়া যায়। ওয়েব নেক মানে মানে এখানে আমার নেকটা অনেক বেশি মোটা যায়, সোলেন হয়ে যায়। আর পাশাপাশি দেখো আমি যখন পার্সনটাকে হ্যাঁ করতে বলতেছি এরকম একটা মেমব্রেন, এবং এই মেমব্রেনটা যদি আমি উঠাইতে যাই প্রচুর ব্লিডিং হবে, হ্যাঁ সেরকম একটা বিষয় যে। এবং দেখো এটা সব প্যালেটে আছে, টনসিলও আছে, মানে সব প্যালেট টনসিল দুটো ইনভলভ করে আছে, এবং ডার্টি গ্রে কালারের হয়। টনসিলের বাইরেও এক্সটেন্ড করে, প্যালেটে থাকে, ল্যারিংসে থাকতে পারে, নোসে থাকতে পারে, এবং রিমুভ করতে গেলে ব্লিডিং হবে। আমরা থট সোয়াব নিয়ে আমরা যদি আলবার্ট স্টেনিং করি তাহলে ক্লাবশেপ গ্রাম পজিটিভ রড পাবো, গ্রাম পজিটিভ রড যে ব্যাকটেরিয়া, মানে রড শেপড, যেহেতু ক্লাব শেপ লম্বা হবে। আর আমরা পেশেন্টকে আইসোলেট করবো, এরা যেহেতু মানে ডিজিজটাকে সরাইতে পারে, এবং অ্যান্টিটক্সিন দিতে হবে, অ্যান্টিটক্সিন, এবং যাতে ডিজিজটা প্রোগ্রেশন না হয়, আনবোর্ন যে সার্কুলেটিং টক্সিনগুলো আছে সেগুলোকে করার জন্য। তবে অ্যান্টিটক্সিনের বিরুদ্ধে অবশ্যই হাইপার সেন্সিটিভিটি টেস্ট করে নিতে হবে, কারণ এটা হর্সের সেরাম থেকে তৈরি করা হয়, হর্সের যে সেরাম আছে, প্লাজমা আছে, ওইখান থেকে তৈরি করা হয়, ঘোড়ার প্রায়, এই জন্য এটা কিন্তু টেস্ট করে নিতে হবে। আর অ্যান্টিবায়োটিক যেটা আমরা পেনিসিলিন বা ম্যাটোলিড, এই অ্যান্টিবায়োটিকগুলো ট্রাই করতে পারি। এখন টনসিলেক্টমি নিয়ে একটু কথা বলি। টনসিলেক্টমি কখন লাগবে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সো টনসিলেক্টমি আমরা ইউজুয়ালি বলি যে একটা প্যারাডাইস ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে। তো এই ক্রাইটেরিয়া বলা হয় যে আমাদের যদি একটা মানুষ তার রিকারেন্ট টনসিলাইটিস হয়, রিকারেন্ট টনসিলাইটিস বলতে আমরা বুঝি যে ধরো তার 1 বছরে 7বার, মানে 7বার ধরো টনসিলাইটিস হয়েছে, ওকে, 1 বছরে 7বার টনসিলাইটিস হয়েছে, তাহলে আমার টনসিলেক্টমি করা লাগবে। অথবা মানে পরাপর 2 বছর, ঠিক আছে, পরাপর 2 বছর তার 5 এপিসোডস অফ টনসিলাইটিস হয়েছে, মানে প্রতি বছর 5বার করে, এভাবে 2 বছর হয়েছে। অথবা পরাপর 3 বছর তার 3বার করে টনসিলাইটিস হয়েছে, ঠিক আছে। আমি ধরলাম 2023-এ তার 3বার, মানে 1বার টনসিলাইটিস হয়েছে, 24-এ মানে 1বার না সরি, মানে 2023-এ তার 3বার হয়েছে, 24-এ তার 3বার হয়েছে, 25-এও তার 3বার হয়েছে, এবং তাহলে আবার টনসিলাইটিস লাগবে বা করতে হবে এক্ষেত্রে। সো রিকারেন্ট ইনফেকশন যদি থাকে আমি টনসিলেক্টমি করে দিব। এখন আসো যে এটা আমরা প্যারাডাইস ক্রাইটেরিয়া বলতেছি, এবং পেরিটনসিলার অ্যাবসেস যদি থাকে, পেরিটনসিলার অ্যাবসেস হলে স্পেশালি আমরা ইন্টারভাল টনসিলেক্টমি করি, অর্থাৎ ধর পেরিটনসিলার অ্যাবসেস নিয়ে আমার কাছে আচ্ছা পেশেন্ট, আমি তাকে ট্রিটমেন্ট দিচ্ছি, তার 6 উইকস পরে আমি টনসিলেক্টমি করতে পারি। আমি কিন্তু সাথে সাথে করবো না, একেবারে ওই স্পটেই পেরিটনসিলার অ্যাবসেসের ট্রিটমেন্ট করার টাইম আমি করে দেবো, এরকম কিন্তু না। এবং আমরা বলি চিলড্রেনের ক্ষেত্রে 1 এপিসোডের পরে, এবং আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 এপিসোডের পরে আমরা টনসিলেক্টমি করতে পারি, অর্থাৎ সেকেন্ড বার যখন হচ্ছে ওই টাইমটাতে। আর কোনিক টনসিলাইটিস এর ক্ষেত্রেও কিন্তু আমরা টনসিলেক্টমি করবো। এখন কোনিক টনসিলাইটিসে অ্যাকচুয়ালি কি প্রবলেম পেশেন্টের থাকে, একটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি থাকে। এবং দেখো কোনিক টনসিলাইটিস কিভাবে হইতে পারে, ধরো কোন একটা ইনফেকশিয়াস ফোকাই আছে, ধরো সাইনাসে কোন একটা ইনফেকশন আছে কোনিক টাইম ধরে, আশেপাশে কোন একটা মানে কোনিক টাইম ধরে ইনফেকশন আছে ওই ওরাল ক্যাভিটি রিজন দিয়ে, এবং সেটা কিন্তু পরবর্তীতে টনসিলকেও কোনিক্যালি ইনফ্ল্যাম করে এই প্রবলেমটা করতে পারে। এবং এক্ষেত্রে আমরা টনসিলের অ্যান্টেরিয়র পিলারটা দেখবো ফ্লাশিং বা লাল লাল হয়ে আছে, কনজেস্টেড হয়ে আছে, এবং আমরা এখানে ইরউইন মোরি সাইন নামে একটা সাইন আছে, অর্থাৎ আমি যদি ওই জায়গায় চাপ দিই তাহলে ওখান থেকে দেখবো চিজি ম্যাটেরিয়াল বের হয়ে আসতেছে, পাস বের হয়ে আসতেছে টনসিলটা কম্প্রেস করলে। তাহলে এটা কিন্তু একটা ফিচার, এটাকে আমরা কি বলি, ইরউইন মোরি সাইন, এবং এটা হচ্ছে আমাদের সাইন অফ ক্রনিক টনসিলাইটিস। আর একটা সাইন আছে যে আমরা জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটা সোলেন পাবো, ফোলা পাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে কিছু ইন্ডিকেশন যেগুলোর কথা আমরা বললাম। এবং কিসিং টনসিল যেটা বলছিলাম, যে প্যারেনকাইমাল যে টনসিলাইটিস, ওইটার ক্ষেত্রেও কিন্তু কিসিং টনসিল অনেক বেশি বড় হয়ে গেলে সেটা কিন্তু অবস্ট্রাক্ট করতে পারে এয়ারওয়ে, এবং ওই ক্ষেত্রে আমার টনসিলেক্টমি করতে হবে, স্লিপ অ্যাপনিয়া করা টাইপের যে টনসিলাইটিস। তা বাদে এই যেটা বললাম, এবং ফ্রিডম্যান স্কোরিং নামে একটা স্কোরিং আছে, যেটাতে বলা হয় যে ধরো একটা পার্সন যে গ্রেড 1, মানে সে অলরেডি মানে গ্রেড 0 নামে একটা টার্ম আছে, যেটা টনসিলেক্টমি করে দিয়েছে, কোনো টনসিল তার মুখে নাই, মানে তার ওরাল ক্যাভিটির মধ্যে নাই, তার মানে সেটা গ্রেড 0। আর গ্রেড 1 মানে হচ্ছে যে টনসিল আছে বাট সেটা পিলারের মধ্যে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর বাইরে থেকে দেখা যাচ্ছে এটাকে গ্রেড 2 বলি, মানে পিলারের বাহিরেও বাইরে থেকে দেখা যাচ্ছে হা করলে, আর অনেক বেশি বড় হয়ে গেছে। সো এই কন্ডিশনগুলো, এবং আরেকটাতে দেখা একেবারে কিসিং টনসিল হয়ে গেছে। তাহলে এই গ্রেড 3 আর গ্রেড 4-এ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অপারেশন করি, কারণ এরা কি করে স্লিপ অ্যাপনিয়ার রিস্ক বাড়ায়। আচ্ছা আচ্ছা, মলমপাথি ক্লাসিফিকেশন তোমরা অ্যানেস্থেসিওলজিতে পড়ছো না, মলমপাথি ক্লাসিফিকেশন, যেখানে আমরা অ্যাকচুয়ালি ইন্টিউবেশন করার জন্য দেখি যে কতটুকু জায়গা আছে একটা পার্সনের এই রিজনটা দিয়ে। সো মলমপাথি ক্লাসিফিকেশন নামে একটা ক্লাসিফিকেশন আছে, মলমপাথি, রাইট। আমরা এভাবে মনে রাখি যে মলম পার্টি, রাইট। আচ্ছা, রিলেটিভ কিছু ইন্ডিকেশন আছে, যেমন ধরো
একটা গ্লোসোফ্যাঞ্জাল নিউরালজিয়া, তারপরে ইগল সিনড্রোম। ইগল সিনড্রোম মানে হচ্ছে স্টেরয়েড প্রসেসটা অনেক বড় হয়ে গেছে। দেখো একটা পার্সন চিন্তা করো যে স্টেরয়েড প্রসেসটা দেখো অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে গেছে, অনেক বড়। সো এই পার্সেন্টের স্টেরয়েড প্রসেসটা আমার এই যে কেটে দিতে হইলে বা এটা রিমুভ করতে হলে আমার কিন্তু আগে টনসিলেক্টমি করে, মানে এই রুটে ঢুকে ফার্স্টে টনসিলেক্টমি করে টনসিলটা সরায় সুপার কনস্ট্রিক্টর মাসেল পরবর্তীতে কেটে আমি পরবর্তীতে এখানে এক্সেস করতেছি। ঠিক একইভাবে গ্লোসোফ্যাঞ্জাল নিউরালজিয়ার ক্ষেত্রে আমি এইভাবে অ্যাপ্রোচ করবো। আচ্ছা, আরেকটা টার্ম আছে ইগল সিনড্রোম, মানে তার মানে কি স্টেরয়েড প্রসেস বড় হয়ে গেছে। ইনলার্জ স্টেরয়েড প্রসেস নর্মাল লেন্থ থেকে 2 থেকে 3 সেন্টিমিটার, বাট বড় হয়ে কিন্তু এরা অনেক প্রবলেম করতে পারে। টনসিলোলিথ নামে একটা কন্ডিশনে কিছু আছে যেখানে পাথর হইতে পারে, রাইট? সো ক্যালসিয়াম ডিপোজিশন হয় টনসিলার ক্রিপ্ট গুলাতে, এবং সেটা পরবর্তীতে হার্ড হয়ে এরা কিন্তু ফরেন বডি সেন্সেশন করতে পারে, এবং এই পার্সনগুলোর মুখের মধ্যে গন্ধ ফিল হয়, অনেক বেশি ব্যাড একটা স্মেল থাকে নিজের মধ্যে, নিজে সে বুঝতে পারে হ্যালিটোসিস ব্যাড, বা বাহিরের মানুষও বুঝতে পারতেছে তার মুখ থেকে গন্ধ আসতেছে। এবং আমরা এই ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট করবো, কিসের মানে টনসিলোলিথের ক্ষেত্রে অবজারভেশন করবো, যদি ইমপ্রুভমেন্ট না হয় টনসিলেক্টমি করে দিব। আচ্ছা, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ধরো ইউলিশ একটা অ্যাপারেন্স এখান থেকে বের হয়ে আসতেছে, এটা কেন হতে পারে? লিম্ফো এপিথেলিয়াল সিস্টেম একটা কন্ডিশন আছে, এটা ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, ট্রিটমেন্ট দিলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে পারি। তো লিম্ফো এপিথেলিয়াল সিস্টেম একটা কথা আছে। আচ্ছা, কখন আমরা টনসিলেক্টমি করবো না? যখন অ্যাকুট ইনফেকশন আছে। সো অ্যাকুট ইনফেকশন থাকলে আমরা কখনোই অপারেশন করি না, বা ব্লিডিং ডিসঅর্ডার আছে তাহলে করবো না। ক্লেফ প্যালেট থাকলেও করবো না। কারণ ক্লেফ প্যালেট থাকলে কেন করবো না? এটা আমরা অ্যাডিনয়েড যখন করছিলাম, অ্যাডিনয়েডেক্টমি যখন কখন করবো না সেটাতেও কিন্তু আমরা এই সেম কথাগুলোই বলছিলাম, ক্লেফ প্যালেট থাকলে করবো না। কারণ ভ্যালোফেরিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি, এটা কিন্তু ক্লেফ প্যালেট একটা টাইপ, রাইট? এই ভ্যালোফেরিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি নর্মালি একটা পার্সনের যখন ক্লেফ প্যালেট থাকে তখন তার টনসিল যদি বড় হয়ে যায়, টনসিলাইটিস হয়, তাহলে সেটা যে কাজটা করতে পারে তার ভ্যালোফেরিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সির সিমটমসগুলোকে মাস্ক করে রাখতে পারে, হাইড করে রাখতে পারে। বাট যখন আমি টনসিলেক্টমি করে দিলাম তখন দেখা যাবে তার নেজাল রিগার্জিটেশন হচ্ছে, তার খাবার নাক দিয়ে বের হয়ে আসতেছে, রাইট? বা তার হাইপার নেজাল বা রাইনোলাইলি অ্যাপারটা ভয়েস হচ্ছে। তো এই কন্ডিশনগুলো মা বলবে যে অপারেশন করার পর তারও খারাপ মানে বিভিন্ন সিমটমস প্রকাশ পাচ্ছে। তো সেই জন্য আমি ক্লিপ প্যালেটটা ঠিক করে পরবর্তীতে আমি হচ্ছে তার মানে টনসিলেক্টমি করতে পারি, আগে ঠিক করবো, রাইট? আর পোলিও নিয়ে আমি একটা কথা বলছিলাম যে পোলিও এন্ডেমিক এরিয়া, এপিডেমিক্স এরিয়াগুলোতে আমি কিন্তু টনসিলেক্টমি করবো না, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন অপারেশন যখন আমি করবো টনসিলেক্টমিকে, পেশেন্টকে আমি যে পজিশন রাখি সেটাকে বলা হয় রোজ পজিশন। এবং এই ক্ষেত্রে সার্জন কিন্তু পেশেন্টের মাথার হেড ইন্ডে থাকে, মাথার এই যে এই রিজনটাতে থাকবে সার্জন। এবং এখানে আমরা বলি যে পেশেন্টকে কি পজিশনে হয়, এখানে একটা সাপোর্ট দিই, পিলো দিই শোল্ডারের নিচে একটা বালিশ, এবং পেশেন্টকে এভাবে দেখো ল্যারিংসটা কিন্তু উপরের দিকে আছে যাতে অপারেশনের সময় ব্লাড অ্যাসপিরেশন হয়ে ল্যারিংস বা ট্রাকে ওই রিজনে না যেতে পারে। এবং এখানে পেশেন্টকে দেখো এটা হচ্ছে আমরা বলি সার্ভাইকো থোরাসিক অ্যাঙ্গেল, এবং এটাকে বলি অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। সো সার্ভাইকো থোরাসিক জয়েন্ট এবং অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট এই সকল জায়গায় হচ্ছে এক্সটেনশন করে মেনলি এই পজিশনটা করা হয়, এবং ট্রাকে হায়ার লেভেলে থাকে। অরোফেরিংস হচ্ছে একটা ডিপেন্ডেন্ট পজিশনে থাকে, এটা আমরা দেখলাম। এখন রোজ পজিশন, এটা অ্যাডিনয়েডক্টমির ক্ষেত্রে বা অ্যাডিনয়েড সার্জারির ক্ষেত্রে আমরা করতেছি, ট্রাকিওস্টমির ক্ষেত্রে এই পজিশন করে নেওয়া হয়। এবং এখানে আমরা মাউথটাকে ওপেন করার জন্য, মাউথ কিন্তু পাশে ওপেন করে রাখতে হবে, নাহলে আমি অপারেশন কীভাবে করবো? মাউথকে ওপেন করার জন্য এখানে আমরা বয়েল ডেভিস মাউথ গ্যাগ ইউজ করি। হ্যাঁ, সো বয়েল ডেভিস মাউথ গ্যাগ, এবং আমরা এই যে এই দুইটাকে একসাথে বয়েল ডেভিস মাউথ গ্যাগ বলি। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বয়েল ডেভিস যে মাউথ গ্যাগ, এটার সাথে এটাকে আমার কিন্তু মুখ ওপেন করে রাখতে হবে, বাট এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা যে মুখটা ওপেন করে রাখবে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, যেটাকে বলি আমরা ড্রাফিন্স বাইপড। সো এটা হচ্ছে একটা ড্রাফিন্স বাইপড, যেটার জন্য আমার এটাকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এই ড্রাফিন্স বাইপডটা ইউজ হয়, যেটা মুখটাকে ওপেন করে রাখতে হেল্প করে। তাহলে দেখো এই যে মুখটাকে ওপেন করে রাখতে এরা হেল্প করতেছে, আমরা ড্রাফিন্স বাইপড দিয়ে এটাকে একটু সাপোর্ট দিছি। সো অ্যাকচুয়ালি বয়েল যেটা সেটা মাউথ গ্যাগ, আর সরি মানে ড্রাভিস যেটা সেটা হচ্ছে মাউথ গ্যাগ, আর বয়েল যেটা এটা হচ্ছে টাং ব্লেড। এই দুটোকে একসাথে মিশে আমরা কি বানাই? এই দুটোকে একসাথে মিশে আমরা বলি হচ্ছে বয়েলস ডেভিস। হ্যাঁ, বয়েলস ডেভিস, ওকে। এবং সার্জন কিন্তু অপারেট করে হেডিং থেকে, মাথার পেছন থেকে। হ্যাঁ, আর কিভাবে অপারেশন করা যায়? কোল্ড কিছু মেথড আছে আর কিছু আছে হট মেথড। সো কোল্ড মেথড মানে হচ্ছে, কোল্ড মেথডে কি আছে? একটা আছে ডিসেকশন অ্যান্ড স্নেয়ার মেথড। এক্ষেত্রে ডেনিস ব্রাউনি ফোরসেপস ইউজ করা হয়। ডেনিস ব্রাউনি ফোরসেপস, দেখছো এখানে একটা আপার জ আছে, একটা লোয়ার জ আছে। আপার জটা একটু মানে স্মল থাকে, লোয়ার জটা একটু লার্জ থাকে। এবং এটা দেখছো এটাকে আমরা বলি ডেনিস ব্রাউনি ফোরসেপস। এই নামটা মনে রাখতে পারো, যেটা টনসিলেক্টমিতে ডিসেকশন অ্যান্ড স্নেয়ার মেথডে ইউজ করা হয়। আচ্ছা, তা বাদে এখানে ইবস টনসিলার স্নেয়ার নামে একটা টার্ম আছে, এইগুলো ইউজ করা হয়। আচ্ছা, এটা গেল। আর আরেকটা আছে মলিসন টনসিল ডিসেক্টর এবং অ্যান্টিওর পিলার রিট্রাক্টর, এরকম বেশ কিছু টার্মিনোলজি একটু জাস্ট জানা, এখান থেকে ডিটেলসে জানা লাগবে না। তাহলে ডেনিস ব্রাউনি ফোরসেপস,
তারপর হচ্ছে মলিসন টনসিল ডিসেক্টর, অ্যান্টেরোপিলার রিট্রাক্টর, ইভস টনসিলাস নেয়, এরকম বেশ কিছু আছে। আর আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে মাইক্রোডেব্রাইডার। হ্যাঁ, তাহলে এগুলো কি মেথড? এই মাইক্রোডেব্রাইডার এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে, এরা শেভিং ব্লেডের মতো, এরা সুন্দর করে কাটতে পারে। এরা ন্যাজাল পলিপের ক্ষেত্রে, অ্যাডিনোইডেক্টমির ক্ষেত্রে কিন্তু আমরা এদের ইউজ করতে পারি। তাহলে এগুলো কি মেথড? কোল্ড মেথড, এখানে কোনো হট বা হিট ইউজ করা হচ্ছে না। আচ্ছা, তারপরে স্কালপেল দিয়েও আমরা রিমুভ করতে পারি, স্কালপেল দিয়ে। এবং এখানে হারমোনিক স্কালপেল আমরা বলি, এবং এটা ভাইব্রেশন ইউজ করা হয়, আল্ট্রাসোনিক ওয়েভস ইউজ করে এখানে ডিসেকশন করা হয়। কিছু হট মেথড আছে, এখানে আমরা হিট ইউজ করি, যেমন ধরো আমরা কি করি, হিট প্রোডাকশন করি, এবং এটা হেমোরেজ প্রিভেনশনে ভালো হেল্প করে। যেমন ধরো কোবলেশন, আমরা বলি কোবলেশন। তো কোবলেশনে যে কাজটা করা হয়, এটাকে আমরা হিট প্রোডাকশন করি, এবং এক্ষেত্রে একই সাথে আমরা কাট তো করি, মানে ওই টিস্যুটাকে কাট করতেছি, পাশাপাশি এখানে কোয়াগুলেশনও করতেছি, ফলে ব্লিডিং কিন্তু খুবই কম হয়, হওয়ার চান্স খুবই কম। এটা খুব কমনলি ইউজ করা যাইতে পারে কোবলেশন যেটা, এবং এটাকে আমরা কোল্ড অ্যাবলেশনও বলি। এটাকে কেন কোল্ড অ্যাবলেশন বলা হয়? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা হিট ইউজ করি, ঠিক আছে, বাট অনেক বেশি হিট ইউজ করি না, কম হিট ইউজ করি। কটারিতে আমরা অনেক বেশি হিট ইউজ করতে পারি, মনোপোলার বা বাইপোলার কটারি ইউজ করা যেতে পারে। তো কটারাইজেশন যেটা আর কি, ডায়াথার্মি। আচ্ছা, এবং আমরা মেইনলি এক্সট্রা ক্যাপসুলার অ্যাপ্রোচটা ইউজ করি, যে পুরো ক্যাপসুল ধরে আমরা নিয়ে আসি। আর কিছু কিছু ক্ষেত্রে ধরো সাইজটা যেখানে সমস্যা, যেমন ধরো আমরা অনেক বড় সাইজ হয়ে গেছে, টনসিলাইটিস না, বাট এমনি টনসিলটা অনেক বড় সাইজের, তো সেক্ষেত্রে আমি কিছু টিস্যু রেখে দিতে পারি, যাতে করে তার প্রোটেকশন বা ইমিউনিটিতে হেল্প করতে পারে। তাই সেটাকে আমরা বলি ইন্টারক্যাপসুলার অ্যাপ্রোচ, বা টনসিলোটমিও বলা হয়, যে আমরা টনসিলের মধ্যে কিছু টিস্যু রেখে দিচ্ছি যাতে ইমিউনিটিতে হেল্প করে। যে চিলড্রেন উইথ স্লিপ অ্যাপনিয়া ডিউ টু টনসিল ইনভার্সমেন্ট, বাট অ্যাকচুয়ালি টনসিল ইনফেক্টিভ কন্ডিশনগুলোতে আমি অবশ্যই এই অ্যাপ্রোচে যাব, বা অন্যান্য ইন্ডিকেশনগুলো যেগুলো বলে আসছি। বাট যদি এমন হয় যে বড় সাইজের সমস্যা বাট ইনফেক্টিভ কোনো কন্ডিশন না, তাহলে সেক্ষেত্রে আমি টনসিলোটমি করতে পারি আর কি। আর কমপ্লিকেশন কি, অ্যাকচুয়ালি টনসিলেক্টমির মেইন কমপ্লিকেশন হেমোরেজ, এবং এটা পেরিটনসিলার বা এক্সটার্নাল প্যালাটাইন যে ভেইন, ওটার ইনজুরির কারণে হয়। হেমোরেজ 3 ধরনের হইতে পারে, প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি। অপারেশনের ওটি টেবিলে ধরো হেমোরেজ হয়েছে, তাহলে সেটাকে আমি বলি ওই যে যেমন এই এই আর্টারি, মানে সরি এই ভেইন বা টনসিল আর্টারি, এগুলো ইনজুরির কারণে হয়েছে, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি হেমোরেজ। সাথে সাথে আমার এটা প্রবলেম সলভ করতে হবে, হেমোরেজটা অফ করতে হবে। আর রিঅ্যাকশনের হেমোরেজ মানে হচ্ছে অপারেশনের মানে পর থেকে 24 ঘন্টা পর্যন্ত যদি এর মাঝে যদি হেমোরেজ হয়, তাহলে সেটা কী কারণে হতে পারে? আমার প্লটটা যদি ওখানে ডিসলজমেন্ট হয়ে যায়, অথবা লাইগেচার দিয়েছি আমি বেসেলে, লাইগেচার দিয়েছি, সেটা যদি লাইগেচারটা আবার স্লিপেজ হয়ে গেছে, লাইগেচারটা ঠিকঠাক হয় নাই, হ্যাঁ, তো সেই টাইমে, বা ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই সকল কন্ডিশনে তার রিঅ্যাকশনারি হেমোরেজ হইতে পারে। আর 24 ঘন্টা থেকে 10 দিনের এর মাঝে যদি হেমোরেজ হয়, তাহলে সেটাকে সেকেন্ডারি হেমোরেজ বলে। এটা মেনলি ইনফেকশনের কারণে হয়, এবং মোস্ট কমনলি 5 থেকে 7 দিনের মাঝেই এই সব থেকে মানে আমরা দেখি পেশেন্ট সেকেন্ডারি হেমোরেজ নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে, এটা ইনফেকশনের কারণে মেনলি হয়। তাহলে এখানে এই জিনিসটা খুবই কনসেন্ট্রেশন দিয়ে লক্ষ্য করো। প্রাইমারি হেমোরেজ হইলো, তাহলে আমার টনসিলার বা সেকেন্ডারি হেমোরেজ হইলো, তো এই কন্ডিশনগুলো যদি হয়, তাহলে আমি কি করব? যদি প্রাইমারি হেমোরেজ হয়, আমার টনসিলার ফোসাটাকে ইন্সপেক্ট করতে হবে, এবং সেকেন্ডারি হেমোরেজ হলে আমি একটু জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে, আমার রিঅ্যাকশনারি হেমোরেজ হলো বা সেকেন্ডারি হেমোরেজ হলো, তাহলে আমার কি করতে হবে? পেশেন্টটাকে আমার একটু ইন্সপেক্ট করতে হবে, এবং আমার দেখতে হবে যে অ্যাকচুয়ালি এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে আমরা এই জিনিসগুলো করবো, ওটিতে নিয়ে যাবো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, এরকম করবো। এবং টনসিলার ফোসাটা ইন্সপেক্ট করবো, এবং ওখানে ক্লট রিমুভ করবো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট কথাটা, ক্লট রিমুভ করতে হবে, যাতে আমার সুপার কনস্ট্রিক্টর মাসেলটা মানে ফাংশন করতে পারে, ব্লিডিংটা কম হয়। যদি এরপরও ব্লিডিং থাকে, মানে ক্লট রিমুভের পরে, তাহলে আমার কি করতে হবে? ওই জায়গায় আমি মানে ভেসো কনস্ট্রিক্টর দিয়ে কি দিতে পারি, প্রেশার অ্যাপ্লাই করতে পারি একটা গজে, এই ভেসো কনস্ট্রিক্টর ড্রাগটা সোক করে সেখানে আমরা প্রেশার অ্যাপ্লাই করতে পারি, যে ব্লিডিং কমে কিনা। এরপরে যদি ব্লিডিং না কমে, তাহলে আমার কটারাইজেশন বা লাইগেশন, এই প্রসিজারগুলো আবার করতে হবে। আর পোস্ট অপারেটিভ টাইমে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে শোয়াই রাখা, তারপরে পেশেন্টের সোয়ালিং মুভমেন্ট দেখা ঠিকঠাক আছে কিনা, ব্লাড প্রেশার মনিটর করে, কারণ পেশেন্ট যদি দেখা যায় ব্লিডিং লসের কারণে শকে চলে যায় কিনা, এটা মনিটর করে, কারণ শকে চলে গেলে কি হবে, কোল ক্লামি স্কিন, ব্লাড প্রেশার কমে যাবে, টেকিকার্ডিয়া থাকবে, সেই ফিচারগুলো আমরা চেক করার ট্রাই করব। আচ্ছা, এখন আলটিমেটলি আমরা বেশ কিছু কথা একটু বলি, যে দেখো আমাদের এই ওরাল ক্যাভিটিতে যে সকল ক্যান্সারগুলো হয়, যেমন ন্যাজোফ্যারিংসের মোস্ট কমন ম্যালিগন্যান্ট ক্যান্সার কি, ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, সেটা কই হয়? প্রসার প্রোজন মুলারে। ওরোফ্যারিংসে কিন্তু টনসিলে ক্যান্সার হতে পারে, ওরোফ্যারিংসে মোস্ট কমন সাইট অফ ক্যান্সার হচ্ছে টনসিল। তারপরে হাইপোফ্যারিংসে ক্যান্সার হতে পারে, যেটা মোস্ট কমন সাইট হচ্ছে পাইরিফর্ম ফোসা, দুই সাইডে দুটো পাইরিফর্ম ফোসা থাকে, যেটা আমরা দেখে আসছি। তবে প্লামার ভিনসন সিন্ড্রোমে পাইরিফর্ম ফোসার সাথে কিন্তু হয় না, পোস্ট রিকোয়ার্ড রিজনে হয়, এবং এটা মেনলি মহিলাদের ক্ষেত্রে, যাদের মিডল এজ ওম্যান, যাদের অনেকদিন ধরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগতেছে, তাদের ক্ষেত্রে হতে পারে। এবং ওরোফ্যারিংস বা হাইপোফ্যারিংসে যদি ক্যান্সার হয়, সেটা হিস্টোলজিক্যাল টাইপ কি, স্কোমাস সেল কার্সিনোমা।
আর ওরোফ্যারিংসে ক্যান্সার হলে সেটার জন্য কিছু ভাইরাস দায়ী থাকতে পারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18 এগুলো দায়ী থাকতে পারে। প্লামার ভিনসন সিনড্রোম, যেটাকে আমরা প্যাটারসন ফেলি ব্রাউন সিনড্রোমও বলি, এটা আমরা মেডিসিনে পড়ে আসছি। এটাকে সিডারোফেনিক ডিসফেজিয়াও বলে। তো এখানে একটা ট্রায়াড থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, পোস্ট ক্রিকোয়েড বা হাইপোফ্রেঞ্জিয়াল ডিসফেজিয়া থাকে, এবং আপার ইসোফেজিয়াল ওয়েবিং থাকে আমরা বলি, বা হাইপোফ্রেঞ্জিয়াল ওয়েবিং থাকে। তাহলে এরকম একটা ট্রায়াড থাকে, এবং পোস্ট ক্রিকোয়েড ডিজাইনে প্লামার ভিনসন সিনড্রোমে ক্যান্সার কিন্তু থাকতে পারে। এখন আমরা একটু নোটগুলো রিভিউ করবো, যে দেখো আমাদের কি কারণে টনসিলাইটিস হয়। এক তো গ্রুপ এ বিটা হেমোলাইটিকাস, যেটা হচ্ছে স্টেফিলোকোকাস পায়োজেন্স, ফাঙ্গাস ভাইরাস, ভাইরাসের মধ্যে অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসগুলো দ্বারাও হইতে পারে। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দিয়ে আমাদের দেশে হয় না, কারণ ইমিউনাইজেশন একটা বিষয় আছে। এবং টনসিলাইটিসে কি হইতে পারে, কিছু আছে আর্লি, কিছু আছে ডিলে। ডিলের মধ্যে এজিয়ান, রিমোটিক ফিভার, এগুলো তো হইতে পারে। আর আর্লির মধ্যে কি হইতে পারে আমরা বলে আসছি, অটাইটিস মিডিয়ানে বলে আসছি, বা আদার মানে পেরিটনসিল অ্যাবসেস, এগুলো বলে আসছি। আচ্ছা, পেশেন্ট গলা ব্যথা থাকবে, ফরেন বডি সেন্সেশন থাকতে পারে, ডিসফিজিয়া, গলা ব্যথা, অডাইনোফিজিয়া থাকতে পারে, তারপরে রেফাডোটালজিয়া থাকতে পারে, ম্যালেজ, দুর্বল দুর্বল লাগতেছে, ফিভার, তারপরে লক জ হইতে পারে। ওকে ফাইন। এরপরে রেফাডোটালজিয়া হবে, আমরা বলি যে কোন কোন জায়গার প্রবলেমের কারণে কানে ব্যথা হইতে পারে। এক তো টেম্পোরামেন্টিবুলার জয়েন্টের প্রবলেমের কারণে, টনসিলের প্রবলেমের কারণে, বা টাঙে ম্যালিগনেন্সির কারণে, অথবা টিতে কোনো প্রবলেম, এই সকল কারণে রেফাডোটালজিয়া হইতে পারে। সো 4টা জায়গার কথা মনে রাখবা। কি বললাম? টেম্পোরামেন্টিবুলার জয়েন্ট, টনসিল, টাং, ম্যালিগনেন্সি, টিথ। আচ্ছা, এবং সাইন কি কি পাবো টনসিলাইটিসে? টেন্ডার সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি, স্পেশালি জুগুলো ডাইগেস্ট্রিক। তারপরে প্যালেটের ওই জায়গায়, সব প্যালেটের জায়গায় পিটিচিয়াল হেমোরেজ পেয়ে যাবে, ফোটা ফোটা হেমোরেজ, যেটা ইনফেকশিয়াস মনোনিউক্লিয়াসে মেনলি পাওয়া যায়। ওকে, এরপরে আসা যাক যে, এবং মনোস্পোর্ট টেস্ট নামে একটা টেস্ট আছে, এই টেস্টটা করে কিন্তু এটা ডায়াগনোসিস করা যায়। স্কারলেট ফিভার সাথে থাকতে পারে টনসিলাইটিসের ক্ষেত্রে, স্ট্রবেরি টাং পাওয়া যায় ওই ক্ষেত্রে, যেটা আমরা বলে আসছি। আর ইনভেস্টিগেশন আমরা সিবিসি করব, এবং সিবিসি করলে লিউকোসাইটোসিস পাবো, স্পেশালি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। থ্রট সব যদি আমরা নিই তাহলে আচ্ছা, অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তাহলে আমরা থ্রট সব নিয়ে একটু চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি কী প্রবলেম এখানে। এক্সরে ন্যাজোফ্যারিংস করতে পারি, ল্যাটারাল ভিউ, অ্যাডিনয়েডকে এক্সক্লুড করার জন্য, কারণ অ্যাডিনয়েডও তো বাচ্চাদের বেশি হয়, রাইট? তাহলে সিবিসি ইনভেস্টিগেশন, সিবিসি করলাম, থ্রট সব নিলাম, এক্সরে করলাম, ওকে। আর ন্যাজোফ্যারিংস করলাম, ল্যাটারাল ভিউ, অ্যাডিনয়েডকে এক্সক্লুড করার জন্য। আচ্ছা, ট্রিটমেন্টে কী দেবো? ট্রিটমেন্ট হচ্ছে বছরে 4 থেকে 7 বার যদি হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এক বছরে 4 থেকে 7 বার এটা যদি হয় তাহলে আমি টনসিলেক্টমি করতে পারি। আর 2 বছরে হচ্ছে 5 বার বা তার বেশি। আর 3 বছরে 3 বার বা তার বেশি যদি হয়, তাহলে এটাকে আমি বলেছি এখানে 7, 5, 3 এরকম একটা নিয়ম মনে কর, যে 753। এটা কি 1, 2, 3 এভাবে, যে 1 বছরে 7 বার যদি হয়, 4 থেকে 7 বার বলা হয়, বা 7 বার মনে রাখতে পারো। 2 বছরে, 2 বছর মানে বুঝছো, 2 বছরে বলতে বুঝেছি পরপর 2 বছর, 1 বছর হইলো পরের বছর আবার, মানে 1 বছর 5 বার হচ্ছে, পরের বছর আবার 5 বার হচ্ছে, এটা আর কি। সো এটাকে আমরা বলি টনসিলেক্টমি ইন্ডিকেশন একটা, এবং আমরা টনসিলেক্টমি জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে করতে হয়, লোকালে কিন্তু করা যায় না। এটাই। আচ্ছা, তারপরে প্রি অপারেটিভ কিছু অ্যাসেসমেন্টের বিষয় আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং এই অপারেশনে কিন্তু রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে, সেকেন্ডারি হেমোরেজ হতে পারে বাসায় যাওয়ার পরে। সেকেন্ডারি হেমোরেজ কিন্তু বাসায় যাওয়ার পরে হতে পারে, ঠিক আছে? তাই ফ্যামিলিতে ব্লিডিং কোনো ডিসঅর্ডারের হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাডিনোইডেক্টমি যেটা, এটা কিন্তু আমরা বলি যে আমরা 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে কিউরেটেজ, একটা হচ্ছে সাকশন ডায়াথার্মি। বাইপোলার ডায়াথার্মি ইউজুয়ালি ইউজ করা হয়। এটা হচ্ছে গেল আমাদের কীভাবে অ্যাডিনোইডেক্টমি করতে পারি। অ্যাডিনোইডেক্টমিটা আমি বলে আসছি যে কিউরেটেজের সহযোগিতা করতে পারি, ডায়াথার্মি সহযোগিতা করতে পারি, কটারাইজেশন যেটা আর কি, বাইপোলার কটারাইজেশন বা ডায়াথার্মি। আচ্ছা, আর যেগুলো ডায়াগেস্টিক লিম্ফ নোড হলো টনসিলাল লিম্ফ নোড, এটা আমরা জানি। আচ্ছা, আর পজিশন অফ টনসিল কি, যে সিস্টার রোজ পজিশন, এটাকে কি বলা হয়? সিস্টার রোজ। রোজ তো আছে, বাট সিস্টার রোজ পজিশন, এই কথাটা একটু মাথায় রাখবা। এরপরে আসো যে আমাদের সার্জন দ্বারাই হেড ইন্ডে, হ্যাঁ, মানে মাথার পেছনের দিকে। এবং যে টনসিলো লিথিয়াসিস একটা টার্ম আছে, যে ইনস্পিসেটেড পাস, অর্থাৎ আমি ওইখানে যে পাসগুলো ইনস্পিসেটেড পাস আছে, সেগুলো যখন ক্যালসিফিকেশন হয়ে যায়, ক্যালসিয়াম জমি ওখানে ক্যালসিফিকেশন হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা একটা ফরেন বডি সেন্সেশন দেয়, এবং সেটাকে বলি আমরা একটা মানে স্পাইক আকারে দেখা যায়, এটাকে আমরা বলি টনসিলো লিথিয়াসিস বা টনসিলো লিথ, ওই জায়গায় পাথর জমছে। অ্যাডিনোয়েড হাইপারট্রফি যখন আমরা পড়ছিলাম, ওইখানে পেশেন্টের মানে ওইখানে যে পেশেন্টটা থাকে মানে বাচ্চা, ওই পেশেন্টে কিন্তু নকটার্নাল অ্যানিউরিসিস হতে পারে। কারণ যারা অ্যাডিনোয়েড হাইপারট্রফির পেশেন্ট থাকে, অ্যাডিনোয়েড বড় হয়ে যায়, ওদের কি হয়, ওদের যেহেতু আপার এরোয়েটা অবস্ট্রাকশন হয়ে থাকে, এবং এজন্য
ওদের ইন্ট্রাথোরাসিক নেগেটিভ একটা ইন্ট্রাথোরাসিক প্রেশার ক্রিয়েট হয়, হার্টের উপরে কিন্তু ভালোই প্রেশার পড়ে, এবং এএনপি বেশি বেশি অ্যাট্রিয়াল নাইট্রিক পেপটাইড তৈরি হয়, এবং এগুলোর কারণে ওভার কথা ইউরিনেশন বেশি হয় এবং রাতে, এবং অক্সিজেন কমে যায়, মাস্কুলার লোকোমোটর রিফ্লেক্সের কারণে ঝাঁকি দেয় এবং বডিকে অ্যারাউজ করে দেয়, এবং আলটিমেটলি দেখা যায় যে নকটার্নাল অ্যানোরেসিসের একটা টেন্ডেন্সি থাকে, দাঁতের সাথে দাঁত কিন্তু লাগাই দিতে পারে। সেরকম বেশ কিছু টার্ম কিন্তু এখানে আছে। ওকে, এবং এখানে দেখো টাঙের মাসেল রিল্যাক্স করে এবং টাং ফল ব্যাক করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এদের তো স্লিপ অ্যাপনি হয়, স্লিপ অ্যাপনি হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে টাংটা ফল ব্যাক করে, এটাও কিন্তু একটা কারণ আসলে, এবং ফ্যারিংসকে এই কারণে অক্লুড করে দেয়, অক্সিজেন কমে যায়, এবং এই কারণে হইতে পারে। আর সার্জিক্যাল মেথড কি আছে আসলে আমাদের টনসিলেক্টমি? একটা হচ্ছে হট প্রসিজার, যেটাকে আমরা বলি যে ডায়াথার্মি, লেজার কবলেশন, মানে কবলেশন প্রসিজার, বা আমরা ইলেকট্রোকটারাইজেশন। আর আমরা সার্জিক্যালের জন্য বললাম যে আমরা রোস একটা পজিশন করি পেশেন্টের, এবং এর জন্য তার শোল্ডারের নিচে, নেকের নিচে না কিন্তু, শোল্ডারের নিচে আমরা একটা বালিশ দিই, একটা বালিশের বা পিলোর মতো দিই। আমরা কি করি, আমরা একটা স্যালাইন ব্যাগের মধ্যে স্যান বা বালু ভরে সেটাকে আমরা ওই জায়গায় কিন্তু দিই। এটা আমাদের পেশেন্টকে একটা মানে টনসিলার ফোসাটাকে এক্সপ্লোর করার জন্য ভালো একটা পজিশন ওইটা দেয়, ল্যারিংসটা উপরের দিকে থাকে, সো ব্লাড ওই জায়গায় যাতে না যেতে পারে, সেরকম বেশ কিছু সুবিধা কিন্তু দেয়। আমরা জানি প্যালাটাইন টনসিলের ব্লাড সাপ্লাই হচ্ছে মেইনলি টনসিলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, এবং জুগুলার ডাইগেস্টিক যে লিম্ফ নোড, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমরা জানি যে জুগুলার ডাইগেস্টিক লিম্ফ নোডটা মেইনলি এখানে ইনলার্জড হয়। আচ্ছা, টনসিলার লিম্ফ নোড যেটা, এটার সার্জিক্যাল ল্যান্ডমার্ক কোথায়? অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল হতে 1.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। ঠিক আছে, তার মানে এই কথাটা একটু জানতে হবে তোমার, যে জুগুলার ডাইগেস্টিক লিম্ফ নোড কই থাকে? অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 1.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে অ্যাকিউট টনসিলাইটিস নিয়ে আমরা বলছি। এক্ষেত্রে আমরা যদি এক্সামিনেশন করি টনসিলাইটিসে, তাহলে পেশেন্টের হাইপার কনজেস্টেড পাবো, এবং আমরা এখানে হোয়াইট ডট পাইতে পারি, কাট লাইক ডট, যেটাকে ফলিকুলার টনসিলাইটিসে থাকে। তারপরে ওই জায়গাটা রেডিশ হইতে পারে, মেমব্রেনাস টনসিলাইটিসও হইতে পারে, হোয়াইট মেমব্রেন থাকে। সেক্ষেত্রে ইনভেস্টিগেশন আমরা সিবিসি করবো, লিউকোসাইটোসিস পাবো, থ্রোট সোয়াব অ্যান্ড কালচার সেন্সিটিভিটি করবো। যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও রেসপন্স না করে, সেক্ষেত্রে এক্সরে নাজোফ্যারিংস করতে পারি, ল্যাটারাল ভিউ যে অ্যাডিনোয়েড হাইপারট্রফি কিনা সেটা এক্সক্লুড করতে। ট্রিটমেন্টে আমরা পেনিসিলিন দিব, অ্যানালজেসিকও দিতে পারি। টনসিলেক্টমি কখন করবো অলরেডি আমরা বলে আসছি। তা বাদে আমরা পেই টনসিলার অ্যাবসেস যদি থাকে, এটা রাখলাম হচ্ছে কুইন সি, এবং অ্যাটলিস্ট 2বার যদি হয়, তাহলে আমার কিন্তু অ্যাটলিস্ট 2বার, তাহলে আমরা কি করব, আমরা এটা করতে পারি টনসিলেক্টমি। কিসিং টনসিল যদি থাকে এবং চান্স অফ ম্যালিগনেন্সি যদি থাকে, সেখানে কিন্তু ক্যান্সারের চান্সও কিন্তু থাকতে পারে। ওকে, এবং সেক্ষেত্রে পেশেন্ট কি থাকবে, যে অ্যাবনর্মাল লুক থাকবে, বয়স বেশি হবে, তার বাদে ক্যাকেকশিক থাকতে পারে, ম্যালিগনেন্সির যদি সাসপিশন করা হয়, বয়স একটু বেশি, হ্যাঁ। আর আলসারেশন হইতে পারে, গ্রোথ হইতে পারে, রাইট, এই জায়গাটা আলসারেটেড হইতে পারে, গ্রোথ হইতে পারে। এবং যদি এমন হয় যে টনসিলটা ইনলার্জ হয়ে গেছে শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে, তাহলে সেটাও আমাদের একটা ইন্ডিকেশন হইতে পারে। সো এরকম অনেকগুলা কথা কিন্তু আমরা এখানে জানলাম। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, আমরা যখন টনসিলেক্টমি করে ফেলতেছি, অবশ্যই টনসিলটা যেটা আমরা অপারেশন করলাম, ওটাকে কিন্তু আমার কি করতে হবে, বায়োপসি করতে হবে। বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, কারণ এটা করা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা ম্যালিগনেন্সি আছে কিনা সেটা দেখার জন্য আমার কিন্তু অবশ্যই এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ওকে, এরপরে আসো যে যদি এমন হয় যে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি সুপারফিশিয়াল রিজন থেকে হয়, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, আর যদি ভিতর থেকে হয় তাহলে লিম্ফোমা হতে পারে। সো এরকম বেশ কিছু কথা এখানে বলা হয়েছে। কমপ্লিকেশন কি হতে পারে, ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন হেমোরেজ, প্রাইমারি হেমোরেজ হতে পারে, অপারেশনের টাইমে ব্লিডিং হবে, এবং মানে যখন টিস্যু ডিসেকশন করা হচ্ছে, কাটা হচ্ছে, ওই সময় ব্লিডিং হচ্ছে। রিয়েকশনের হেমোরেজ 24 ঘন্টার মধ্যে হতে পারে, এবং মেনলি 6 থেকে 10 ঘন্টার মধ্যে বেশি হয়। এবং প্রাইমারি যখন হেমোরেজ কন্ট্রোল করার জন্য লাইগেট করা হয়, ডায়াথার্মি করা হয়, টনসিলার ফোসাতে কিন্তু ক্লট থাকে, এবং দেখা যায় যে মানে যদি এমন হয় যে রেসপিরেটরি সিস্টেমে সেটা চলে গেছে, তাহলে ভিগোরাস কাফ রিফ্লেক্স হইতে পারে, অর্থাৎ প্রোটেকটিভ কাফ রিফ্লেক্স আমরা পাইতে পারি। এবং এই যে মানে স্নিজিং এর মাধ্যমে লাইগেচারগুলো তখন কি হইতে পারে, লাইগেচারগুলো রিওপেন হয়ে যেতে পারে। আমি যে ভেসেলগুলো লাইগেট করে রাখছিলাম ওটি রিওপেন হয়ে যেতে পারে, এবং সেই কারণে তার রিয়াকশনারি হেমোরেজ কিন্তু হইতে পারে। ওকে, এই কথা, বা এক্সেসিভ মাসেল ফাইবার ড্যামেজ হইলে কিন্তু এরকম হইতে পারে। আচ্ছা, রিয়াকশনারি হেমোরেজ এর ক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে, বিপিও বেড়ে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে রিয়াকশনারি হেমোরেজ হতে পারে। সেকেন্ডারি হেমোরেজ কিন্তু অবশ্যই প্রাইমারি হেমোরেজের সাথে রিলেশন নাই, এটা নতুন কোনো
কারণে হয়, যেটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়, এবং এখানে ফ্রেশ ব্লাড কিন্তু হয় না। হ্যাঁ, স্মল অ্যামাউন্ট, মানে আমরা বলি ফ্রেশ ব্লাড এখানে বেরোয় না, স্পেশালি 7 থেকে 10 দিনের মাঝে এটা বেশি কমনলি পাওয়া যায়, 2 weeks পর্যন্ত হইতে পারে, 14 দিনের মধ্যে এটা হইতে পারে। এবং পোস্ট অপারেটিভ ইনফেকশন হওয়ার কারণে বা অপারেশন করার পরে ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিক সেটা না দিলে এটা গেল। আচ্ছা, এরপরে আসো যে আমরা আরেকটা টার্ম আছে, ম্যানেজমেন্ট অফ রিঅ্যাকশনারি হেমোরেজ। আমরা রিঅ্যাকশনারি হেমোরেজে ফ্রেশ ব্লাড থাকবে, বাট সেকেন্ডারি হেমোরেজে কিন্তু ফ্রেশ ব্লাড থাকে না। আমরা অ্যাডমিশন দিতে হবে, এবং যে ফোসা থেকে মানে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে ক্লট কি করতে হবে, ক্লটকে আমার বের করে আনতে হবে, সরাবো। সোয়াব হোল্ডিং ফোর্সেপস আমি ইউজ করতে পারি। ওকে, এরপরে আর্টারি ফোর্সেপস এ গজে আমি অ্যাড্রিনালিন দিয়ে সেখানে ধরে রাখবো, দেন ফলো আপে দেখবো যে ব্লিডিং হচ্ছে কিনা, মানে 5 থেকে 7 মিনিট দেখবো হচ্ছে কিনা। যদি আবারও ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কি করতে হবে, তাহলে সিনিয়র স্টাফ নার্স, তারপরে ইএনটি সার্জন, অ্যানেস্থেটিক্স মানে অ্যানেস্থেসিয়া যে দিবে, তার মানে এই 3জন। মানে অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে কাকে কাকে কল করতে হবে এটা ম্যানেজ করতে হলে, এরপর যদি ব্লিডিং কন্টিনিউ হয়, ঠিক আছে, তাহলে আমি সিনিয়র স্টাফ নার্স লাগবে, আমার ইএনটি সার্জন লাগবে, এবং একজন অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য লোক লাগবে, অ্যানেস্থেসিওলজিস্ট। তাহলে একে কল দিব, তারপরে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে ক্লট কিন্তু আমি কি করব, ক্লটটাকে রিমুভ করার ট্রাই করবো, এবং আমি সেটা আইডেন্টিফাই করে আমি ডায়াথার্মি করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পেশেন্টকে রাইট বা লেফট লেটার পজিশনে শুয়ে রাখবো, এবং শুয়ে রেখে দেখবো যে পেশেন্টের কি কাফিং বা স্নিজিং এর সাথে ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু মানে ব্লিডিং যদি না হয়, না হলে আমি বেডে পাঠিয়ে দিব, ঠিক আছে, ওকে ফাইন। আর সেকেন্ডারি হেমোরেজের ক্ষেত্রে আমার অ্যাডমিশন দিব, পেশেন্টকে সোয়াব নিব, এবং রেজাল্ট আসলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। যদি ক্লট থাকে তাহলে সেটাকে কিন্তু আমার অ্যাড্রিনালিন বা সোয়াব দিয়ে সরাতে পারি। ওকে, আর তা বাদে বাকিটা সেম অ্যাজ রিঅ্যাকশনারি হেমোরেজ, যদি ব্লিডিংটা পারসিস্টেন্ট থেকে যায়। আর কি কি রিমোট বা পরবর্তী কমপ্লিকেশন হইতে পারে, যে টনসিলের টিস্যু আবারও রিগ্রোথ করতে পারে অপারেশনের পরে যদি কিছু টিস্যু থেকে যায়। এরপরে লিঙ্গুয়াল টনসিল হাইপারট্রফি হইতে পারে, মানে দেখা যায় যে এটার কারণে যেহেতু ওল্ডিয়ার এর একটার সাথে অ্যাসোসিয়েটেড, সো এই কারণে লিঙ্গুয়াল টনসিল হাইপারট্রফি হইতে পারে। তা বাদে সার্ভাইকাল বা স্টেনোক্লিডোমাস্টোয়েড রিজনটা মানে নেকের রিজনটা অনেক পেইনফুল হবে। অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন হইতে পারে। তারপরে হচ্ছে আমরা বলি গ্রিসেল সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, এটা হইতে পারে। সো এই গ্রিসেল সিনড্রোম কি জিনিস সেগুলো আমরা পড়ে আসছি আমাদের গত ভিডিওগুলোতে, কিন্তু গ্রিসেল সিনড্রোমটা আমরা আলোচনা করছিলাম। তাহলে টনসিল নিয়ে মোটামুটি আমাদের যা যা জানা দরকার সেটা আমরা বলছি। বেড অফ টনসিলটা এর আশেপাশে কি কি থাকে অ্যারাউন্ড দ্য বেড অফ টনসিল সেটা আমরা বলছি, যে ক্যাপসুল থাকে, পেরিটনসিয়াল ভেইন থেকে, সুপার কনস্ট্রিক্টর মাসেল থেকে, স্টাইল গ্লোসাস, গোসোফেঞ্জাল নার্ভ, টনসিলার আর্টারি, মিডল ট্রিগয়েড মাসেল, এই যে মিডল ট্রিগয়েড, এই যে ল্যাটারাল ট্রিগয়েড মাসেল, এটা ম্যান্ডিবল, সাবম্যান্ডিবুলার স্যালারি গ্ল্যান্ড থাকতে পারে। আচ্ছা, আর কি কি স্ট্রাকচার পিয়ার্স করে টনসিলার বেডকে, গ্লোসোফেঞ্জাল নার্ভ, টনসিলার আর্টারি, পেরিটনসিয়াল ভেইন। আর কি কি ব্লাড আর্টারি সাপ্লাই আছে এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমরা টি ড্যাট দিয়ে মনে রাখতে পারি। এটাই আমি বলতে মেইনলি এটা দেখাচ্ছি, টি ড্যাট। টি তো হচ্ছে টনসিলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি, ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চেস অফ লিঙ্গুয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফেঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, আর ডিসেন্ডিং প্যালাটিন ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। সো এগুলো এখানে সুন্দর করে দেখা হয়েছে, আর লোয়ার পার্টটাতে বেশি ব্লাড সাপ্লাই থাকে। তাহলে টি ড্যাট দিয়ে আমরা একটু মনে রাখবো মেইনলি এটা হচ্ছে মেইন সাপ্লাই, টনসিলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি যেটা। ওকে, এরপর আসো যে লিম্ফেটিক সাপ্লাই হচ্ছে, আমরা জানি যে জুগুলো ডাইগেস্টিক যে লিম্ফ নোড, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল 1.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। আর কমপ্লিকেশন যখন আসে আমাদের বলতেছে টনসিলেক্টমি, আমরা এইগুলো তো বলবো। আর ডিলেড কমপ্লিকেশন মধ্যে সেকেন্ডারি হেমোরেজ, লাং কমপ্লিকেশনস, তারপরে টনসিলার র্যামনেন্স থেকে গেলে আবার কি হইতে পারে, লিঙ্গুয়াল টনসিল হাইপারট্রফি হইতে পারে। সো এই কয়েকটা কথা কিন্তু আমরা অলরেডি বলে আসছি। এবং